নমস্কার, এনবিপি ইউনানি আয়ুর্বেদ রিসার্চ সেন্টারের বিশেষ অনুষ্ঠানে আমাদের সকল দর্শক বন্ধুদের আরো একবার জানাবো অনেক অনেক স্বাগত। আরো একবার আপনাদের জন্য একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা হবে। আসলে কথা তো আমরা সবসময় বলি, আলোচনা আমরা সবসময় করি, কিন্তু কোন কথাটা কাজের আর কোন কথাটা কাজের নয় সেটা কিন্তু আমাদের নিজেদের বেছে নিতে হবে। এনবিপির এই অনুষ্ঠান, যেখানে প্রত্যেকটি অনুষ্ঠানে থাকে আপনাদের জন্য কাজের কথা, যে কথা আপনার জীবন বদলে দেবে, আপনার প্রিয়জনের ভাগ্য বদলে দেবে। ভাগ্যকে কেন এখানে নিয়ে এলাম? আসলে যখন আমাদের স্বাস্থ্য ভালো থাকে, যখন আমরা ভালো থাকি, তখন আমাদের যে কোনো কাজ করার ইচ্ছে বেড়ে যায়, কোনো কিছু করার শক্তি বেড়ে যায়। কিন্তু যখন আপনি শারীরিক বা মানসিক ভাবে ভেঙে পড়বেন, তখন কোনো কাজই আপনার ভালো হবে না, কোনো কাজে গিয়ে আপনি সাকসেস পাবেন না, ফলে খারাপ হবে আপনার ভাগ্য। তাই আপনার ভাগ্য আপনার স্বাস্থ্যের সাথে সাথে চলে। স্বাস্থ্যকে যদি আপনি ভালো রাখেন, আপনার মন ভালো থাকবে, অর্থাৎ আপনার পরিবার ভালো থাকবে, আর আপনার মাথা যখন সঠিকভাবে কাজ করবে তখন কিন্তু আপনি যে কোনো কাজে সাকসেস পাবেন। তাই আপনি তখন হয়ে উঠবেন সব থেকে ভাগ্যবান মানুষ। তাই আপনাকে সব থেকে ভাগ্যবান মানুষ করার জন্য বা আপনার পরিবারের কাছে আপনাকে হিরো প্রমাণ করার জন্য অবশ্যই এনবিপির চিকিৎসকেরা সর্বদা প্রচেষ্টা করছে কিভাবে স্বাস্থ্যের দিক থেকে আর মনের দিক থেকে আপনি ভালো থাকবেন। বিভিন্ন বিষয় নিয়ে আমরা আলোচনা করি। আজকেও আপনাদের জন্য এরকমই একটি বিষয় নিয়ে আলোচনা করব এবং আমাদের সঙ্গে উপস্থিত রয়েছেন এনবিপি ইউনানি আয়ুর্বেদ রিসার্চ সেন্টারের চিফ মেডিকেল ডিরেক্টর ডক্টর বি শর্মা। প্রথমেই তাকে জানাবো অনেক অনেক ধন্যবাদ এবং স্বাগত। আজকে যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে এন্ট্রাল এরিথিমা। সত্যি কথা বলছি, নামটার সাথে আমি একদম পরিচিত নই, তবে কি এই সমস্যা, এত সুন্দর একটা নাম, এই নামের পিছনে কি গন্ডগোল লুকিয়ে রয়েছে, সবটা আজকে ডাক্তারবাবুর কাছ থেকে শুনে আর বুঝে নেওয়ার চেষ্টা করব। দেখুন, প্রথম আমি যদি বলি, এন্ট্রাল যদি এরিথিমা যদি কারো হয়ে থাকে, তো একটা সাধারণ মানুষ কি করে বুঝবে কি তার কিন্তু এই প্রবলেম হচ্ছে? কারণ কি এইটা হচ্ছে একটা মেডিকেলের ভাষা, একটা মেডিকেল টার্মসের ভাষা, যেখানে আপনি ইন্ডোস্কোপি রিপোর্ট করে আপনি জানতে পারবেন কি আপনি এই প্রবলেম নিয়ে সাফারিংটা করছেন। আমি একদম প্র্যাকটিক্যাল কথাগুলো বলি, যেখানে সাধারণ মানুষ, একটা নর্মাল একটা মানুষ যাতে বুঝতে পারে এই প্রবলেমটা কি। বলে না, রোগ বলে শেষ হয় না, মানুষের রোগ এত ডিজিজ রয়েছে, প্রত্যেক ডিজিজ নিয়ে যদি আলোচনা আমরা করতে যাই তো হয়তো আমাদের সময় চলে যাবে, কিন্তু আলোচনা শেষ হবে না। ঠিক ওই রকমই দেখুন একটা প্রবলেমটা রয়েছে আজকে, যারা গ্যাস্ট্রাইটিস নিয়ে সমস্যা নিয়ে ভুগছে, মানে আজকে যদি গ্যাসের সমস্যা, অত্যধিক মাত্রা আপনার গ্যাস ফর্ম হচ্ছে, আপনি গ্যাসের বড়ি খাচ্ছেন, গ্যাসের বড়ি খাওয়ার পরেও কিন্তু আপনার গ্যাসের প্রবলেমটা সলিউশন আসছে না, আগামীতে আপনার গ্যাস রয়েই যাচ্ছে, এর সাথে সাথে আপনার কোলাইটিস হয়ে যাচ্ছে, ঠিক আছে, এর সাথে সাথে আপনি দেখতে পাচ্ছেন প্রোকটাইটিস হয়ে যাচ্ছে। তো এইগুলো একদিনে তো হচ্ছে না, আপনি নিশ্চয়ই কিছু খারাপ কিছু হচ্ছে যে কারণের জন্য আপনার গ্যাসের সমস্যাটা হচ্ছে, নিশ্চয়ই কিছু খারাপ হচ্ছে কলনের মধ্যে যেখানে আপনাকে কোলাইটিস হচ্ছে, যে নিশ্চয়ই আপনার রেকটার মধ্যে কিছু খারাপ হচ্ছে যেখানে আপনি প্রোকটাইটিস নিয়ে ভুগছেন। কেন আমি এই তিনটে স্টার্টিং করেছিলাম এন্ট্রাল এরিথিমা নিয়ে, আর সেখানে আপনার এসে গেলাম আমি তিনটে আরও ডিজিজকে নিয়ে। কারণটা হচ্ছে কি এইগুলো আমাদেরকে হার্মফুল করে। আজকে আমি বলবো, যদি একটা সাধারণ মানুষ কি করে বুঝবে, আমি বলবো কি আপনি যদি অত্যধিক যদি গ্যাস ফর্ম হয়ে থাকছে, পেট ফুলে থাকছে, তাহলে আপনাকে যখনই সমস্ত আপনি রিপোর্ট করেন, গ্যাস হচ্ছে দেখুন আপনার কি একটা হাওয়া, ঠিক আছে, আপনি হাওয়াকে কোনোদিন দেখতে পান না, ঠিক ওই রকমই আপনি গ্যাসকে কিন্তু দেখতে পারবেন না, কিন্তু গ্যাস হচ্ছে কেন সেটা আপনি ঠিক করতে পারবেন। তো এরকমই আমাদের একটা ইন্ডোস্কোপি একটা রিপোর্ট হয়। ইন্ডোস্কোপি রিপোর্টটা কি হয়, খাদ্য যে আমাদের নলিটা রয়েছে সেখান থেকে ক্যামেরাটা ঢুকিয়ে আপনার রিপোর্ট করা হয়, সমস্ত জিনিস দেখানো হয় যে সেখানে আপনি কোনো রকম আলসার নিয়ে ভুগছেন কিনা। সেখানেই একটা রোগের নাম হচ্ছে, সেটা রোগের নাম হচ্ছে এন্ট্রাল এরিথিমা। এটার প্রবলেমটা কি, এটা মানেটা কি হয়? এর মানেটা হয় যে আমাদের লোয়ার পার্ট, মানে আমাদের যে আপার পার্ট আছে আবার লোয়ার পার্ট আছে, ঠিক না, যে লোয়ার যে পার্টটা রয়েছে অ্যাবডোমেনে, পেটের যে নিচে পার্টটার অংশটা রয়েছে সেখানে কি হয়, রেডিয়াস হয়ে যায়, ঠিক আছে, আর ইনফ্লামেশন হয়ে যায়, মানে ওখানে সোয়েলিং হয়ে যায়। তো আমরা তো শুনেছি যখন ছোটোবেলাতেই যখন আমাদের কোনো রকম যদি চোট লেগে যায়, বা আমরা এখনও যদি আমাদের কোনো চোট লেগে যায়, তাহলে কিন্তু আমাদের স্কিনের মধ্যে কোনো একটা রেডনেস ভাবটা এসে যায়, বা আমাদের ইনফ্লামেশন মানে ফুলে যায়। তো পেটের ভিতরে আবার কীরকম এটা চোট লেগে গেল, যেখানে আমাদের রেডনেস হয়ে গেল বা আমাদের ইনফ্লামেশন হয়ে গেল, মানে বলতে পারেন এক ধরনের এটা ইনফেকশন, এক ধরনের এটা আপনার ঘা তৈরি হয়ে যায়, যেখানে আপনি এই সমস্যা নিয়ে দীর্ঘদিন ধরে আপনি চিকিৎসা করে যাচ্ছেন, কিন্তু আপনার গ্যাসের সমস্যাটা ভালো হচ্ছে না। এই রোগটা যাদের হয় সেখানে প্রবলেম আপনার তিনটে জায়গায় ইফেক্টটা করবে। কি কি আমাদের অর্গান নষ্ট করে? একটা তো আমাদের অর্গান নষ্ট করে যেখানে হচ্ছে গ্যাসের সমস্যা, মানে আমার অ্যাবডোমেনে সবসময় একটা গ্যাস ফর্ম হয়ে থাকে, আপনাদের পেট ফুলে থাকবে, আর এই সমস্যা থেকে আপনি ছুটকারা পেতে পারবেন না।
সেকেন্ড আমাদের ইফেক্টটা করে আমাদের কলনের মধ্যে কি করে আমাদের কোলাইটিস হয়ে যায়। যেবার দেখুন আপনি কোলাইটিস সমস্যা নিয়ে দীর্ঘদিন ধরে ভুগছেন, কিন্তু এই কোলাইটিসটা হলো কেন সেটা আপনি চিকিৎসা করে জানতে পারেননি যে আমার কোলাইটিসটা আসলো কেন। সত্যি কি আপনি এন্ট্রাল এরিথেমিয়া নিয়ে ভুগছিলেন সেটা আপনি জানেন না। তো যে কারণের জন্য আপনার কোলাইটিস মানে একটা ঘা, কলনের মধ্যে যে একটা ঘা হয়ে যাওয়া, ঠিক আছে। তো এই প্রবলেমটা আপনার কলনটা ইফেক্ট করে। ঠিক থার্ড নাম্বার আমাদের ইফেক্টটা করে সেটা হচ্ছে আমাদের রেকটামি, যেটা হচ্ছে প্রোক্টাইটিস। এবার দেখবেন আপনার প্রোক্টাইটিস মানেটা কি হয়, প্রোক্টাইটিস মানেটা হয়ে গেল যখনই আপনার রেকটাম মানে স্টুলটা পাস করতে যাবেন তখন কিন্তু আপনি দেখবেন একটা ভেজা ভেজা ভাবটা থাকে, আপনার মনে হচ্ছে এটা আমাশা আছে, ঠিক আছে, কিন্তু ওটা আমাশা নয়, আপনার পুষ মতন বেরোতে থাকে, বিচ্ছিন্ন একটা দুর্গন্ধ থাকে, ঠিক আছে, যের ফলে ওখানে একটা ঘা হয়ে যায়। ঘা তৈরি হওয়ার পর আমাদের রেকটামগুলোকে নষ্ট করে দেয়, আমাদের যে স্টুল করার যে নলিটা রয়েছে সেটাকে খারাপ করে দেয়। তো আপনার প্রবলেমটা কোথায় হলো, আপনার অ্যাবডোমেনটা খারাপ করলো, আপনার কলনটা খারাপ করলো, আপনার রেকটামটাকে খারাপ করলো। তো একটা সামান্য একটা প্রবলেম যেখানে আমাদের তিনটে ইম্পর্টেন্ট অর্গানকে কিন্তু নষ্ট করে দিল, ঠিক না। কি করে ভালো হবো, কি করে মানুষ, এই যেটা বললাম মানুষের জানতে পারছে, এটা অ্যাওয়ারনেস দরকার। আজকে আমরা যে প্রোগ্রামটা করি না, প্রোগ্রামটা মানেটা শুধু চিকিৎসা করাই হয় না, প্রোগ্রামটা করা মানেটা হয় কি অনেক মানুষের কিন্তু অনেক কিছু জানতে পারে। যে মানুষরা বাড়িতে বসে রয়েছে তারা কিন্তু মেডিকেল রিলেটেড লোক নয়, কি করে জানবে যে আমার এই প্রবলেমটা রয়েছে, আমি কি করে সলিউশনটা পাবো। সবসময় ডাক্তার কাছে যেতেই হবে, গিয়ে চিকিৎসাই করতে হবে সেটা নয়। অনেক সময় কি আছে, মানুষরা কিন্তু এই প্রোগ্রামগুলো যে আমাদের যে ফলোয়ার গুলো যে রয়েছে তারা কিন্তু প্রত্যেকবার কিন্তু ওয়াচ করতে থাকে প্রোগ্রামগুলো। কেন ওয়াচ করে, কেন নিশ্চয়ই এখান থেকে শিক্ষা পাওয়া যায়, এখান থেকে অনেক ডাক্তাররাও কিন্তু প্রোগ্রামটা দেখে যাতে ওদের ট্রিটমেন্ট করতেও সুবিধা হয়, ঠিক আছে। সব নলেজ কিন্তু সব ডাক্তারের কাছে থাকে না। এবার আমাদের প্রোগ্রাম দেখার পর যদি ওনার কিছু নলেজটা বাড়লো, তার থেকে যদি কোনো রোগী যদি লাভ হলো, সেটাই আমাদের জন্য চলে, ঠিক না। একদম ঠিক কথা, কারণ সত্যিকারের শুধুমাত্র পড়াশোনা করেই কিন্তু ডাক্তার হওয়া যায় না। একজন ডাক্তার সত্যিকারের হয়ে উঠতে গেলে কিন্তু একজন ভালো মনের মানুষ হতে হয়। তো যারা সত্যিকারের ভালো মনের মানুষ তারাই কিন্তু সঠিকভাবে সঠিক ট্রিটমেন্টটা করতে পারে এবং মানুষকে সুন্দরভাবে সুস্থ করে তুলতে পারে। আমাদের সঙ্গে প্রথম বন্ধু আছেন, কে আছেন বলবেন। নমস্কার। নমস্কার, আমি কাশীনগর থেকে বলছিলাম। কাশীনগর থেকে কে বলছেন? হোমেন হালদার। কি সমস্যা বলুন। সমস্যা বলতে এই মানে 10 দিন হলো আমি দেখতে যে ঠোঁটের ভিতরে একটা সাদা মতো কি হয়েছে, খুব ব্যথা লাগছে। আর ডাক্তারবাবুকে আমি খুবই ভালোবাসি, প্রোগ্রাম গুলো দেখি আমার খুবই ভালো লাগে, উনি এত সুন্দর করে বোঝান না, খুবই ভালো লাগে। এই বিষয়টা আমার তাই ফোন করেছি জানার জন্য যে আমার কি হলো 10 দিনে খুবই ব্যথা লাগছে, কিসের জন্য হলো এটা জানার জন্য। কোন জায়গা হয়েছে আপনার? ঠোঁটের একটু ভিতরে। ঠোঁটে একটু ভিতরে, আচ্ছা, সেখানে আপনার কি ব্যথা করছে? ব্যথা করতে জ্বালা জ্বালা ইয়ে হচ্ছে আর একটু ব্যথা আছে ওখানে। যেন কতদিন ধরে হচ্ছে? হয়েছে না কি হয়েছে, এই 10 দিন হলো। 10 দিন হলো। আচ্ছা, আপনার বাউলসটা ক্লিয়ার হয়, পেট পরিষ্কার হয়? পেট পরিষ্কার তেমন হয় না, না বলবো না, সেটা হয় না তেমন। তো সেটা খুব দরকার আছে পেট পরিষ্কার করা, এটা আলসার বলা হয়, ঠিক আছে। আপনার মাউথের মধ্যে যে আলসারটা হয় না, এটা আবার অনেক ধরনের সমস্যা আপনার ফেলতে পারে ভবিষ্যতে। তো প্রথম আপনাকে বলবো, যদি আপনার রিসেন্ট যদি কিছু হয়েছে 10 দিনের মধ্যে, তো আপনি একটা আমার কিন্তু ঠোঁটটা কালো হয়ে যাচ্ছে, কিন্তু আগে এরকম কালো ছিল না আমার ঠোঁট, ঠোঁটটাও কালো হচ্ছে। আপনি স্মোকিং করেন কি? কাপা হয়ে যাচ্ছে। স্মোকিং করেন? সিগারেট? না না, আমি স্মোকিং করি না, কিছুই করি না। আচ্ছা আচ্ছা, না দেখুন আপনাকে দুটো রিজনটা বলে দিই, এরকম হওয়ার আমাদের দুটো রিজন হয়। একটা হচ্ছে প্রথম কি, আমাদের যদি পেট পরিষ্কার যদি না হয়ে থাকে তাহলে কি হয়, আমাদের পেট গরম হয়ে যায়, যে কারণের জন্য আমাদের মাউথের মধ্যে আলসার হওয়ার একটা সম্ভাবনা থাকে, ঘা হয়ে যাওয়া আমাদের সম্ভাবনা থাকে। যেখানে আপনি একটা কাজ করতে পারেন, যদি আপনার বাড়ির পাশে যদি কোনো মুলেঠি যদি পাওয়া যায়, মুলেঠি গুঁড়ো মানে যাকে আমরা বলি যষ্টি মধু যদি গুঁড়ো পাওয়া যায়, এমনি যষ্টি মধুর একটা কাঠ, সেটা আপনি লাগিয়ে নেবেন। অনেকজন মানুষরা ভুল করে ফেলে, যার থেকে সমস্যাটা বেড়ে যায়। তার গুঁড়ো বলছি, পাউডার, ঠিক আছে। যষ্টি মধুর গুঁড়োটা আপনি কি করবেন, যেখানে রয়েছে ওখানে আপনি লাগাবেন। লাগানোর পরে যে লালাগুলো পড়বে, লালাগুলো পড়তে থাকবে। এটা আপনি দিনে 2 থেকে 3 বার করুন, তাতে আপনি আরাম পেয়ে যাবেন। আর পেটকে আপনাকে পরিষ্কার রাখতে হবে, আপনি জল বেশি করে খান, ঠিক আছে। আপনার কেন বাউলসটা ক্লিয়ার হচ্ছে না সেটাও জানার বিষয় রয়েছে। একটা সাধারণ মানুষ দেখুন, যেটা আমি বললাম, যাদের গ্যাসের সমস্যা নিয়ে ভুগছে, সেখানে দেখুন একটা কত বড় রোগ প্রবলেমটা চলে আসলো, ইন্ডোস্কোপি রিপোর্ট করে আমাদের 3টে অর্গানগুলোকে নষ্ট করা হচ্ছে। তো ঠিক ওই রকমই আপনার যদি কোনো রকম যদি ভিতরে কোনো প্রবলেম হয়ে থাকে, সেটাকেও ভালো করা দরকার আছে। তো একটা তো প্রবলেম হয়ে গেল যেটা আপনাকে বললাম, মাউথ আলসারের মধ্যে। আবার মাউথ যদি ক্যান্সার হয়ে থাকে, তো সেখানেও কিন্তু আপনার ব্যথা হওয়ার সম্ভাবনা থাকে। এবার যেটা আপনি বললেন কি আমার ঠোঁটটা কিন্তু কালো হয়ে যাচ্ছে, কিন্তু আমি কোনো রকম স্মোকিং করি না, তো
তো আপনার মাউথ যে আলসারটা, এটাই কিন্তু আগামী দিন মাউথ ক্যান্সারের জায়গাও নিয়ে যেতে পারে। তো আপনাকে সবসময় দরকার আছে একটা প্রিকশন নিয়ে নেওয়া, কি প্রবলেমটা হচ্ছে সবসময় একটা ডাক্তারকে দেখানো দরকার রয়েছে। আমি একটু বলবো কি আপনার নিজেদের যে চেম্বারটা রয়েছে সেখানে একটু যোগাযোগ করুন, যেখানে আপনার প্র্যাকটিক্যালি একটু দেখতে পারি প্রবলেমটা কি রয়েছে, আর কিছু রিপোর্ট করেও জানতে পারি। তো সবসময় না আর্লি স্টেজে যদি আমরা কোনো রোগকে যদি ধরতে পারি, তো ক্যান্সার মতন সমস্যাও কিন্তু নির্মূল করা যায়। ঠিক আছে, আইভির মধ্যে এরকম পদ্ধতি আছে যেখানে আপনি ক্যান্সারকেও কিন্তু ভালো করতে পারেন। কিন্তু প্রবলেমটা হচ্ছে এবার কতটা স্টেজ। এবারে যখন আপনার পিঠ ঠিকই গেছে, আপনার কোনো জায়গায় ভালো হচ্ছে না, সবসময় লাস্ট স্টেজ হয়ে গেল, তখন আপনি বলবেন কি ডাক্তারকে আমাকে বাঁচান, তো সেটা অসম্ভব ব্যাপার হয়ে যায়। সবসময় জিনিসটাকে আমাদেরকে একটু সময় দিতে হবে, ট্রিটমেন্ট করতে হবে। তো আপনি যে প্রবলেমটা বললেন সেটা আপনি যষ্টি মধু গুঁড়ো আপনি ব্যবহার করতে পারেন, পেটকে পরিষ্কার রাখতে পারেন, জল বেশি করে খাবেন। আর যেটা বললাম 4 নম্বর, সেটা খুবই ইম্পর্টেন্ট জিনিস, যদি না ভালো হয় অবশ্যই কিন্তু এসে দেখা করুন। একদম। আসলে সম্পর্ক তো আমাদের সমাজে বিভিন্ন রকম রয়েছে, যেমন মা বাবার সাথে বা রক্তের সম্পর্ক যেটা আমরা বলি, তার পাশাপাশি বন্ধুত্বের সম্পর্ক, বিভিন্ন আত্মীয় স্বজনের সাথে সম্পর্ক। কিন্তু দেখুন এই যে আপনাদের সাথে চিকিৎসকই সম্পর্ক, এটাও কিন্তু ভীষণ সুন্দর একটা নিবিড় সম্পর্ক। আপনি খুব সুন্দর একটা কথা বলেন যে ডাক্তারবাবুর অনুষ্ঠান দেখে আমি ডাক্তারবাবুকে ভালোবেসে ফেলেছি। এই ভালোবাসাটা কিন্তু সত্যি খুব খাঁটি ভালোবাসা। এটা সব থেকে বড় সম্পর্ক, যে আপনার সাথে কোনো রকমের রক্তের সম্পর্ক বা কথাবার্তার সম্পর্ক না থাকলেও কিন্তু একটা সম্পর্কের বন্ধনে কোথাও আমরা কিন্তু আবদ্ধ রয়েছি। তাই এই সম্পর্কটাকে পোক্ত রাখার চেষ্টা করুন, যোগাযোগ করুন এনবিপির অভিজ্ঞ চিকিৎসকদের সাথে। আপনাদের জন্য কিন্তু স্ক্রিনে যাচ্ছে দুটি ফোন নাম্বার 9830235527 বা 37। কথা বলুন, কাছাকাছি চেম্বার সম্পর্কে জানুন আর যোগাযোগ করুন। কে আছেন বলবেন? নমস্কার। হ্যাঁ, নমস্কার। কে বলছেন? হ্যাঁ, আমি কাঞ্চন জানা বলছি। কোথা থেকে বলছেন? কাঞ্চন জানা, বর্ধমান থেকে বলছি। বর্ধমান থেকে বলছেন। হ্যাঁ বলুন, কি সমস্যা আছে? হ্যাঁ, সমস্যা আছে আমার হাঁটু, দেখতে 1 মাস ধরে হাঁটু ফুলে গেছে, ব্যথা করছে প্রচন্ড পরিমাণ। বয়স কত আপনার? বয়স হচ্ছে 27 বছর। 27 বছর বয়সে আপনার হাঁটু ফুলে গেছে কেন? কোনো রকম চোট লেগেছিল? না, চোট সেরকম লাগেনি। তাহলে হঠাৎ যে হাঁটু ফুলে যাওয়ার কারণটা কি? কোনো রকম আঘাত কিছু হয়নি তো ওখানে? না 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 আচ্ছা, কোনো রকম এক্সরে রিপোর্ট করেছেন? না, রিপোর্ট করিনি। মানে একটু এই গরম ছেড়ে দিতে একটু ইয়ে হচ্ছে, ভালো হয়ে গেছিল, আবার দেখছি আবার বেরিয়েছে যেটা। আচ্ছা, না দেখুন, গরম সেক দিলে আপনি ভালো হয়ে গেছিল মানে যে আপনার একটা ধামাচাপ আপনি দিয়েছিলেন, কিন্তু সবসময় জানো কি ইনফ্লামেশনটা আসছে কেন, সোয়েলিংটা হচ্ছে কেন। অনেক সময় ইউরিক অ্যাসিড যদি বেড়ে যায়, তো আপনাকে আমি বলবো না যে আপনার অস্টিওআর্থ্রাইটিস রয়েছে, যেহেতু আপনার বয়সটা খুবই কম, 27 বছর বয়সে অস্টিওআর্থ্রাইটিস হওয়ার সম্ভাবনাটা খুবই কম থাকে। হ্যাঁ, এবার যারা স্পোর্টসম্যান আছে, যারা খেলাধুলা করছে বা কোনো রকম চোট লেগে গেছে, যেটা লিকেজ হয়ে গেছে ফ্লুইডটা, তাহলে কিন্তু হওয়ার সম্ভাবনা থাকে। কিন্তু আপনার যদি বয়স রয়েছে, এই বয়সের মধ্যে অস্টিওআর্থ্রাইটিসটা হাঁটুতে হয় না ম্যাক্সিমাম ভাবে। সেখানে আমরা দেখতে পাই সেখানে ইউরিক অ্যাসিডটা বেড়ে যায়, ঠিক আছে, ভিটামিন ডি কমে যায়, ঠিক আছে, কিছু ব্লাডের প্যারামিটারগুলো রয়েছে যেখানে আমাদের যখন প্যারামিটারগুলো আপ অ্যান্ড ডাউন করে ফ্লাকচুয়েট করে, তাহলে এরকম ইনফ্লামেশনগুলো দেখতে পাই আমরা, বা আমরা কোনো রকম ব্যথা যন্ত্রণাটা ফিল করতে পারি। তো আপনাকে করতে হবে প্রথম, আপনার খাবারের মধ্যে মসুর ডালটা আপনি বন্ধ করুন, আর ঢেঁড়স আপনি খাবেন না, টমেটো আপনি খাবেন না, এই জিনিসটাকে বন্ধ করে দিন। হ্যাঁ, আপনি একটা খুব বড় কাজ করছেন, যেটা হচ্ছে আপনি গরম শেক দিচ্ছেন, সেটা আপনি দিতে থাকুন। তার সাথে সাথে আপনি একবার যদি দরকার পড়ে আপনি যে ভিটামিন ডি বললাম আর ইউরিক অ্যাসিড রিপোর্টটা বললাম, এটা করে নিন, আর একটা এক্সরে রিপোর্টটাও করে নিন। সবসময় কিন্তু ডাউট ফেলে রাখবেন না। আমি যেটা বললাম অস্টিওআর্থ্রাইটিস না হতে পারে, কিন্তু হতেও পারে। আমি তো কোনো রকম ভগবান নেই, আমার যেহেতু কি এক্সপিরিয়েন্স সেটা আপনাকে আমি শেয়ার করলাম। হ্যাঁ, অনেক সময় দেখা যায় কি আপনার অস্টিওআর্থ্রাইটিস হতেও থাকে। তো আর্লি স্টেজের মধ্যে যদি আমরা পেয়ে যাই, যেহেতু বয়সটা আপনার কম বয়সের মধ্যে যদি আমরা পেয়ে যাই, তাহলে কি আমরা রিকভারি করতে পারবো। তো আপনি একটা এক্সরে রিপোর্টটা করান, যে ব্লাড রিপোর্টটা বললাম আমি ব্লাড রিপোর্টটা করান। যদি কিছু প্রবলেম থাকে, আপনার বর্ধমানে আমাদের চেম্বার রয়েছে, বর্ধমান চেম্বারে এসে যোগাযোগ করতে পারেন। একদম। আর আমরা আজকে একটা গুরুত্বপূর্ণ বিষয়ের আলোচনায় ছিলাম, কারণ অনেক ক্ষেত্রে হয়তো আমরা সমস্যাগুলোর নাম জানি না, পরিচয়টা তার জানি না, কিন্তু সমস্যাগুলোকে ফিল করি শরীরের মধ্যে। তো ঠিক সেরকমই একটি সমস্যা, আর কি শুনবো আমরা এই বিষয় নিয়ে? তো এই যে আমরা বলছিলাম আজকে একটা টপিক নিয়ে, যেটা অ্যান্ট্রাল এরিথিমিয়া নিয়ে, যেটা টপিকটা আমরা স্টার্ট করেছিলাম, সেখানে আমরা বললাম যে 3টে মোস্ট ইম্পর্টেন্ট অর্গান আমাদেরকে নষ্ট করে দেওয়া হচ্ছে, যেখানে আমরা ম্যাক্সিমাম কেসের মধ্যে আমরা যেটা পাই, আমরা ব্লাডের মধ্যে সিএ রিপোর্টটা করাই। হ্যাঁ, আর একটা রিপোর্ট করাই যেটা হচ্ছে সিএ 19.9। এটাতে কি হয়, এটাতে প্রবলেম পাওয়া যায় কি, যদি আমাদের জার্মস মানে ক্যান্সারের যে জার্মসগুলো রয়েছে সেটা কি হিসাবে বাড়ছে, তার মানে এটাই হয় না যে আপনার ক্যান্সার হয়ে গেল, হওয়ার সম্ভাবনা থাকে। তাহলে আমরা কি হলো, আগে আমরা যে রিপোর্ট করলাম, তাহলে প্রিকশনটা নিলাম,
ঠিক আছে, প্রিকশন নিয়ে নেওয়ার পর আমরা ওই জায়গা থেকে যাতে না যেতে হয় তার সময় থাকতে থাকতে আমরা চিকিৎসা করতে পারি। তো আপনার যদি এরকম প্রবলেম হয়ে থাকে আপনি ভালো একটা ডাক্তারকে দেখান, যেখানে আপনার রিপোর্ট করে ডায়াগনোসিসটা ধরতে পারে। সব থেকে বড় জিনিস হয় মেডিকেল লাইনের মধ্যে আমাদের বলা হচ্ছে কি ডায়াগনোসিস খুব ইম্পর্টেন্ট পার্ট আছে। যদি সঠিক যদি আপনি প্রবলেমকে যদি ধরে নেন না, তো সামান্য দেখবেন ওষুধের মধ্যেই কিন্তু রোগটা সেরে যায়। আবার এক একটা জায়গায় দেখবেন কি অনেক অনেক দামি দামি ওষুধ খাচ্ছে কিন্তু রোগটা সারছে না, কারণটা হচ্ছে কি সে রোগটা ধরতেই পারছে না। ঠিক আছে, তো টাকা পয়সা ফ্যাক্টর নয় কি আপনার কম পয়সা ওষুধ আছে না ভালো পয়সা ওষুধ আছে, প্রবলেমটা রয়েছে কি আপনি সঠিক জায়গায় ওষুধ খাচ্ছেন কিনা আর সঠিক ট্রিটমেন্ট আপনি নিচ্ছেন কিনা, সেটা খুব ইম্পর্টেন্ট পার্ট রয়েছে। তো আপনাকে বলবো কি যদি এরকম সমস্যা হয়ে থাকে তার ট্রিটমেন্ট আছে, প্রত্যেক জিনিসে না জানেন সলিউশন আছে। আপনার যদি রোগ রয়েছে তার সমাধান আছে, সমাধানকে আমাদেরকে খুঁজে নিতে হবে। আর এই সমাধান দেওয়ার জন্যই এনবিপি চিকিৎসকরা রয়েছে, তারা কিন্তু প্রত্যেক ডিস্ট্রিক্টে আমাদের চেম্বার আছে। একটু পরে সুস্মিতা আপনাদেরকে জানিয়ে দেবে আমাদের কোথায় কোথায় চেম্বার আছে বা কোন কোন চেম্বারের মধ্যে কোন কোন ডাক্তাররা যায়, প্রত্যেক লিস্ট জানিয়ে দেয়। প্রত্যেক চেম্বারের প্রত্যেক প্রোগ্রামের মধ্যে আমাদেরকে জানানো হয়, সেটা আপনাকে জানিয়ে দেওয়া হবে। এর সাথে আমি আপনাকে একটা খুব সুন্দর একটা উপায় বলবো, যাদের আমাদের প্যারামিটারগুলো এভাবে যে চেঞ্জ হচ্ছে, যাদের সোডিয়াম পটাশিয়াম ফেল করে যাচ্ছে বা আমাদের ক্রিয়েটিনিন লেভেলটা হাই হয়ে যাচ্ছে বা আমাদের ইউরিয়াটা লেভেল হাই হয়ে যাচ্ছে, তার জন্য একটা সুন্দর একটা টিপস করবো যেখানে আমাদের এই প্রবলেম নিয়ে আপনার বাড়িতে বসে করতে পারেন। ঠিক আছে, আমরা আলোচনায় ফিরবো যে বাড়িতে বসে কি করণীয় কাজ রয়েছে যেটা করলে আমরা অনেক বেশি ভালো থাকতে পারবো। তবে তার আগে একটু দেখে নেবো কে আছেন আমাদের সাথে। নমস্কার, হ্যালো, টিভির ভলিউমটা একটু জিরো করবেন, কে আছেন বলবেন। নমস্কার, কমাবেন, একদম জিরো করে দেবেন, মানে একদম মিউট করে দেবেন। হ্যাঁ, জিরো করুন। এবার বলুন কে বলছেন, কোথা থেকে বলছেন? হ্যাঁ, মানে নবদ্বীপ থেকে আমি মানিক কুমার দাস, আমার মায়ের জন্য বলছি। মায়ের জন্য বলছেন, মায়ের বয়সটা বলে, মায়ের সমস্যাটা বলুন। মায়ের বয়স ওই 60 হয়েছে। কি প্রবলেম হচ্ছে মায়ের? মায়ের কি সারা শরীর না ঠান্ডা হয়ে গেছে, ঠান্ডা আর আর ব্যথায় ঠান্ডা হয়েছে, আর পায়ের গোড়ার থেকে না মাঝে পর্যন্ত ফুলে যাচ্ছে, যন্ত্রণা করছে। আচ্ছা, এবার কতদিন ধরে হচ্ছে এটা? এটা অনেকদিন ধরে ওষুধপত্র খাওয়া হয়, আবার কমে যায়, আবার এখন একটু বেশি বাড়াবাড়ি। আচ্ছা, ডাক্তার কোনো রোগের নাম বলেছে কি, প্রবলেমটা কি হচ্ছে? না, এবার নামটাই তো আমি বলিনি, ওষুধ প্রেসক্রিপশন দেয়, ওষুধপত্র খাই। কৃষ্ণনগরে তরুণজিৎ দত্ত রায়কে দেখাতাম আর কি। কারোর নাম বলবেন না দাদা, এখানে কোনো চিকিৎসকের নাম বলবেন না। দেখুন আপনার প্রবলেমটা ব্যাপারটা হচ্ছে না যে আমাদের ভারতবর্ষের মধ্যে এটা সবথেকে বড় সমস্যা যে আমরা ডাক্তার কাছে যাই, সমস্যাগুলো বলি, ওরা ওষুধ দিয়ে দেয়, আমরা ওষুধ খাই, কিন্তু আমরা নিজেই জানি না কি আমার প্রবলেমটা কোথায় রয়েছে, কি প্রবলেমের জন্য আমরা কেন ওষুধ খাচ্ছি, সেটা খুব দরকার আছে। ঠিক আছে, তো আপনার মায়ের যে সমস্যাটা রয়েছে না, এটা হচ্ছে সাইটিকা। এবার সাইটিকা ব্যথার মধ্যে কি হয়, আপনার দেখবেন পাটা কিন্তু আমার সময় দেখবেন একটা পা পুরো গরম আছে, আবার একটা পা অনেক কিন্তু ঠান্ডা আছে। ঠিক আছে, কেন এটা হয়? ব্লাড সার্কুলেশনটা আমাদের ঠিক মতন হয় না, রক্ত সঞ্চার যদি ঠিক মতন যদি না হয় থাকে তাহলে কিন্তু এই প্রবলেমটা হয়। আপনার মাকে আমি দেখলাম না, আপনার মায়ের আমি ট্রিটমেন্ট করলাম না, কিন্তু এখান থেকে আপনি যেটুকু সমস্যাগুলো বললেন সেটা দেখে আপনাকে কিন্তু একটা ডায়াগনোসিস করে দিলাম। তো এইটা ইম্পর্টেন্ট আছে কি আপনি কিসের ওষুধ খাওয়াচ্ছেন, এরকম ভুলভাল ওষুধ না খাই। কৃষ্ণনগরে আমাদেরও চেম্বার আছে, আপনি যদি আমাদের প্রোগ্রামগুলোকে ফলো করেন তো আপনি দেখতে পারেন কৃষ্ণনগর প্রত্যেকবারই কিন্তু আমাদের মাসে 2 বার করে চেম্বার হয়। ঠিক আছে, আগামী রোববার দিন আমার চেম্বার রয়েছে, যদি পারেন আগামী রোববার দিন ডক্টর হালদার থাকবেন ওখানে, আপনি মাকে একবার নিয়ে যান, নিয়ে গিয়ে ওনাকে দেখান, যেখানে উনি পুরোপুরি সুস্থ হতে পারেন। তো দেখুন যে কোনো আমি যেটা বললাম আপনার মায়ের যে সমস্যার জন্য যে সাইটিকা যে পেন ব্যথাটা, পায়ে যে ঠান্ডাটা হয়ে যাচ্ছে, নার্ভে যদি কোনো রকম যদি ব্লকেজ হয়ে থাকে তাহলে কিন্তু এই প্রবলেমটা হয়। তো আর আমাদের কাছে কিন্তু সুন্দর মেডিসিন আছে যে ব্লকেজগুলোকে খুলে দেওয়া, যেখানে আপনাকে ডাক্তাররা বলে দেয় কি অপারেশন করতে হবে। ঠিক না, মোর দ্যান 200 আর্থ্রাইটিসের মধ্যেই একটা আর্থ্রাইটিসের নাম হচ্ছে কিন্তু সাইটিকা। ঠিক আছে, প্রত্যেক আর্থ্রাইটিস আছে, আর প্রত্যেক আর্থ্রাইটিসে কি ওষুধ কি একটাই হয় না, আলাদা আলাদা ওষুধ হয়। তো সবসময় আপনি এটা জানুন কি আমার কি আর্থ্রাইটিসের মধ্যে কোন ওষুধটা দেবো। ঠিক আছে, সেটা একটা ডাক্তারের কাজ রয়েছে। এবার আপনি যদি শুধু ওষুধই খাইয়ে যাচ্ছেন, মায়ের ভালো হচ্ছে না, আমি বলবো আপনি ডক্টরকে চেঞ্জ করুন। আগামী রোববার দিন আমাদের কৃষ্ণনগর চেম্বারে দেখা করুন, কথা দিচ্ছি আপনি ফোন করবেন এরকম হেল্পলাইন নাম্বারে, স্টুডিওতে ফোন করে আপনি জানাবেন আপনার মায়ের কেমন আছে। ঠিক না, একদম ঠিক কথা। আসলে আমাদের বাংলা একটা প্রবাদ বাক্য আছে না যে দুষ্টু গরুর থেকে শূন্য গোয়াল ভালো। তো এমন কিছু মানুষের সাথে থাকুন যে মানুষগুলো পজিটিভ, যে মানুষগুলো ভালো, যে মানুষগুলো আপনার জন্য ভালো কিছু বার্তা দেবে, যে মানুষগুলো আপনার জন্য ভালো কিছু কাজ করবে। আর না হলে আপনি একা থাকুন,
ভালো থাকতে পারবেন। তো এনবিপির অভিজ্ঞ চিকিৎসকদের সাথে থাকুন, কারণ থাকলে নিশ্চয়ই আপনি ভালো থাকতে পারবেন। তবে তার জন্য যোগাযোগের প্রয়োজনীয়তা রয়েছে। বনগাঁয় আমাদের চেম্বার থাকে, ডক্টর এন ভট্টাচার্যকে পেয়ে যান আপনারা, ক্যানিং এ পেয়ে যাচ্ছেন ডক্টর আর দেখে, পেয়ে যাচ্ছেন অবশ্যই কাকদ্বীপ আমাদের নতুন চেম্বার থাকছেন ডক্টর বি শর্মা, পেয়ে যাচ্ছেন মালদাতে ডক্টর এস ঘোষালকে, বহরমপুরে আমাদের চেম্বার আছে, থাকবে ডক্টর এ হালদারকে পাচ্ছেন। শিলচরের কথা একটু বলে রাখি আপনাদের, আমাদের আসামের বন্ধুদের জন্য শিলচর বলুন, গুয়াহাটি বলুন বা ডিব্রুগড় বলুন, আপনি যেখানেই থাকুন বা যেখানে আসাই আপনার সুবিধা হোক না কেন, এবার আপনার জন্য রয়েছে একটা সুখবর, পেয়ে যাচ্ছেন ডক্টর বি শর্মাকে, অর্থাৎ সংস্থার ডিরেক্টরকে। তাই অবশ্যই কিন্তু নাম লিখিয়ে যোগাযোগ করতেই পারেন। পাশাপাশি আগরতলা, ত্রিপুরায় আমাদের প্রচুর বন্ধুরা ত্রিপুরা থেকে আমাদের ফোন করেন, তো আপনাদের সকলকে জানাবো যে আপনারা পেয়ে যাচ্ছেন চেম্বার, অবশ্যই থাকছেন ডক্টর এন ভট্টাচার্য। কোচবিহারে পেয়ে যাচ্ছেন ডক্টর এস ঘোষালকে, কৃষ্ণনগরে পাচ্ছেন ডক্টর এ হালদারকে, বোলপুরে পাচ্ছেন ডক্টর এস ভাদুরীকে, হেরিয়ায় পাচ্ছেন ডক্টর এ হালদারকে, মেচেদায় পেয়ে যাচ্ছেন ডক্টর এন ভট্টাচার্যকে, আরামবাগে পাচ্ছেন ডক্টর এ হালদারকে। এছাড়া শিলিগুড়িতে আমাদের কিন্তু চেম্বার রয়েছে। নর্থ বেঙ্গলের বন্ধুরা শিলিগুড়ি চেম্বারে যোগাযোগ করুন। সুখবর এটাই যে এবার কিন্তু পাচ্ছেন সংস্থার ডিরেক্টর বি শর্মাকে, পেয়ে যাচ্ছেন খড়গপুরে ডক্টর এন ভট্টাচার্যকে, বাঁকুড়ায় আপনারা পেয়ে যাচ্ছেন ডক্টর এ হালদারকে, আপনারা পেয়ে যাচ্ছেন অবশ্যই জামশেদপুরে ডক্টর এন ভট্টাচার্যকে, পেয়ে যাচ্ছেন অবশ্যই কিন্তু আপনারা পুরুলিয়ায় ডক্টর এ হালদারকে, পেয়ে যাচ্ছেন অবশ্যই ঝাড়গ্রামে ডক্টর এ হালদারকে, গঙ্গারামপুরে আমাদের চেম্বার থাকেন হচ্ছে ডক্টর এস ঘোষাল, পেয়ে যাচ্ছেন আসানসোলে ডক্টর বি শর্মাকে, বর্ধমানে পাচ্ছেন ডক্টর এন ভট্টাচার্যকে। এবার দুর্গাপুরে আপনাদের জন্য কিন্তু থাকছেন সংস্থার ডিরেক্টর বি শর্মা, অবশ্যই যোগাযোগ করতেই পারেন। দিল্লি থেকে যারা অনুষ্ঠান দেখছেন বা আপনার পরিচিত মানুষ যদি দিল্লিতে থাকেন, তাহলে জানান দিতেই পারেন যে এবার কিন্তু দিল্লিতে আবারও যাচ্ছেন সংস্থার ডিরেক্টর বি শর্মা। পাশাপাশি রায়গঞ্জে ডক্টর এস ঘোষাল এবং হলদিয়াতে ডক্টর এ হালদারকে পাচ্ছেন। এছাড়া কলকাতায় কিন্তু আপনারা মধ্যমগ্রামে চেম্বার পাচ্ছেন, ল্যান্সটাউন হাজরাতে চেম্বার পেয়ে যাচ্ছেন, আমাদের হাতিবাগানে আপনারা চেম্বার পেয়ে যাচ্ছেন, খিদিরপুরে আমাদের চেম্বার পাচ্ছেন, পেয়ে যাচ্ছেন অবশ্যই হাওড়ায় আপনারা শিবপুর, বাল্টিগুড়ি বাজার, দাসনগর এবং বেলুড়ে, এবং তার পাশাপাশি দক্ষিণ 24 পরগনার বন্ধুরা প্রত্যেক বৃহস্পতিবার করে কিন্তু চেম্বার পাচ্ছেন এবং চেম্বারে পাচ্ছেন ডক্টর বি শর্মাকে। তাই যোগাযোগ করা কিন্তু বাঞ্ছনীয়, নিজের স্বার্থে নিজেকে ভালো রাখার জন্য। বিভিন্ন বিষয় নিয়ে আমরা আলোচনা করি এবং আজকেও একটি বিষয় আপনাদের জন্য নির্বাচন করেছিলাম, সমস্যা যাই হোক না কেন তার জন্য ট্রিটমেন্ট কিন্তু রয়েছে। এনবিপিতে আমরা আসছি, ভরসা করছি এবং অবশ্যই জয়লাভ করছি, তাই তো? দেখুন, অবশ্যই কারণটা হচ্ছে কি আমরা সবসময় একটা উপরে ফোকাস করি, যেটা হচ্ছে আমাদের রুটের চিকিৎসা। আমরা কোনো সিমটমসে চিকিৎসা করি না। যে কোনো রোগ হোক না কেন, আগে আমরা এটা জানার দরকার আছে আমাদেরকে কি রোগটা হচ্ছে কেন, তার উপরে যদি আমরা ওয়ার্ক করি তো আগামীতে আমরা সিমটমসগুলো এমনি কিন্তু মরতে থাকি। আজকে যেমনি কোলাইটিস, প্রোক্টাইটিস আমরা বা গ্যাস্ট্রাইটিস এই সমস্যাটা বললাম, এই প্রবলেমটা অ্যারাইজ হলো কোথা থেকে, তার উপরে আপনি ওয়ার্ক করুন। তার উপরে যদি আপনি ওয়ার্ক করেন তো আপনার গ্যাস্ট্রাইটিস এমনি ভালো হবে, কোলাইটিস এমনি ভালো হবে, প্রোক্টাইটিস এমনি ভালো হবে। কিন্তু এই উপরে যদি আপনি ফোকাসটা যদি না করেন, আপনি শুধু প্রোক্টাইটিস নিয়ে যদি মানে মাথা যন্ত্রণা করবেন বা ওটা নিয়ে যদি আপনি ফোকাস করবেন, তাহলে কিন্তু আপনার প্রবলেমটা কোনোদিনই ভালো হবে না। আর আপনার আস্তে আস্তে করে মেন্টালিটি কিন্তু আপনার ডিস্টার্ব হয়ে যাবে। যে কোনো রোগ আপনার দীর্ঘদিন যদি শরীরের মধ্যে পড়ে থাকে, সেটা কিন্তু হার্মফুল করে আমাদের ব্রেনকে নিয়ে। কারণটা হচ্ছে কি আমরা যদি নীরব থাকি তাহলে আমরা কি হচ্ছে, আমাদের ব্রেন কিন্তু ঠিক মতো ওয়ার্ক করে না। আর আমরা যদি সুস্থ থাকি তাহলে কিন্তু দেখবেন আপনার কিন্তু শুধু মনটাই নয়, শুধু আপনার ব্রেনটাই নয়, সব দিক থেকে কিন্তু আপনি এগোতে থাকবেন। তো এনবিপিতে সবসময় এটা তো একটা প্লাস পয়েন্ট আছে কি আমরা রুটের চিকিৎসা করি। সেকেন্ড সব থেকে প্লাস পয়েন্ট আমাদের কি রয়েছে, সেকেন্ড প্লাস পয়েন্ট হওয়ার কারণটা হচ্ছে কি আমরা কোনো মেডিসিন উপরে ট্রাস্ট করি না। এবার আপনি শুনছেন কি এটা কি এই ধরনের কথা বললেন, এটা হচ্ছে বাস্তব কথা। আজকে মেডিকেলের মধ্যে যে ওষুধ দোকানের মধ্যে যে ওষুধগুলো পাওয়া যাচ্ছে, ঠিক আছে, তাদের উপর আমরা বিশ্বাস করি না। কেন বিশ্বাস করি না? কারণটা হচ্ছে কি তারা মার্কেটিং করছে। এবার তারা যে মার্কেটিংটা করছে, সত্যি যে ওর মধ্যে কি ওষুধ দেওয়া আছে না দেওয়া আছে, একটা ডাক্তার সব কিছু জানে, একটা ডাক্তার সব ভালো থেকে ভালো চিকিৎসা করে, কিন্তু তার চিকিৎসা কোথায় ফেল হয়ে যায়, যখন ওর মেডিসিনটা কাজ না করে, ঠিক না? তো মেডিসিনকে কাজ কখন হবে, যখন আপনি মেডিসিনকে নিজে যদি তৈরি করেন বা নিজেই যদি ফোকাস করেন। তো এনবিপিতে আমাদের নিজস্ব ফ্যাক্টরি আছে, যেখানে আমরা প্রত্যেক মেডিসিন কিন্তু নিজস্ব আমাদের ফর্মুলা রয়েছে, যেখানে আমরা জিএমপি সার্টিফাইড করে আমরা বার করেছি, যেখানে আমরা পেশেন্টকে চ্যালেঞ্জ বলতে পারি, আমরা উঁচু গলায় জোর গলায় আমরা বলতে পারি কি আমরা মেডিসিনের উপরে দম রয়েছে। আর আমাদের চিকিৎসা এই কারণের জন্য আজকে এগিয়ে গেছে, যেটা আমাদের প্রত্যেক ডিস্ট্রিক্ট, প্রত্যেক জায়গা। আর আগামী দিন আমরা যে ফ্র্যাঞ্চাইজি দিচ্ছি, যে কারণের জন্য কি হবে কি আগামী দিন আমরা পাড়াতে কিন্তু আমাদের চেম্বার হবে। তার জন্য কিন্তু অবশ্যই আমরা খুব বড় একটা চেইন আমরা রেডি করছি, যেখানে আগামী দিন আপনাদেরও হেল্প লাগবে।
আর এটা নিয়ে আমি পরে আবার আলোচনা একবার করব, এটা নিয়ে একদিন প্রোগ্রামটা করব, যাতে আপনারা বাড়িতে বসেও কিন্তু মানুষের কী রকম এটা সেবা দেওয়া যায়, তার জন্য আমরা নিশ্চয়ই একটা প্ল্যানিং করছি। অবশ্যই প্ল্যানিং তো সর্বদাই চলে এনবিপির চিকিৎসকদের মধ্যে, কারণ প্ল্যানিং সেই মানুষই করতে পারেন যে মানুষ কারোর জন্য কিছু করার ইচ্ছে রাখে। শুধুমাত্র প্ল্যানিং নিজের জন্য না, প্ল্যানিং হওয়া উচিত সকলের জন্য, সকলের মঙ্গলের জন্য, সকলের ভালোর জন্য। আর সে কারণেই দেখুন কলকাতা এবং হাওড়া ছেড়ে এত দূর দূরান্তে কিন্তু ডাক্তারবাবুরা পৌঁছে যাচ্ছেন, নতুন চেম্বারের ফিতে কাটছেন এবং অবশ্যই আপনাদের কষ্ট না দিয়ে নিজেদের পরিশ্রমকে তারা স্বাগত জানাচ্ছেন। তাই বাড়ি থেকে বের হয়ে দু কদম এগিয়ে এসে এনবিপি চিকিৎসকদের সঙ্গে দেখা করা, কথা বলা, রিপোর্টগুলো নিয়ে একটু ডিসকাস করা এবং মেডিসিনটা সঠিকভাবে খাওয়া, পঞ্চকর্মা প্রয়োজনীয়তা থাকলে পঞ্চকর্মা করা এবং তারপর আবার সেই সুন্দর একটা জীবনে ফিরে যাওয়া। তাই স্বার্থটা কিন্তু আপনার, লাভটা কিন্তু সব দিক থেকে আপনার। শুধুমাত্র যোগাযোগ করতে হবে, আলসেমি করে শুধুমাত্র নিজেকে কিন্তু পিছিয়ে রাখবেন না। পঞ্চকর্মা একটা ভীষণ ইম্পর্টেন্ট পার্ট। আজকে একদম সংক্ষেপে 1 মিনিটের মধ্যে একটু জানতে চাইবো যে পঞ্চকর্মা আমাদের তো এনবিপিতে রয়েছে এবং আমরা বলি পশ্চিমবঙ্গের মধ্যে শ্রেষ্ঠ পঞ্চকর্মা ডিপার্টমেন্ট এনবিপিতে রয়েছে, তাই তো? না, এটা কারণটা হচ্ছে কি, দেখুন আজকে পঞ্চকর্মা যে পার্টটা রয়েছে মানুষের গুলিয়ে ফেলে যে হয়তো ফিজিওথেরাপি মালিশ করে দেওয়া হলো তাতে হয়ে গেল না। পঞ্চকর্মা থেরাপি কিন্তু একটা অসাধারণ জিনিস, যেখানে 5 রকম কর্ম হয়, ঠিক আছে। আর যেখানে আপনি বলতে পারেন কি আমরা পার্টিকুলার কেন এনবিপিতে আজকে পঞ্চকর্মা থেরাপি এত ভালো হয়, কারণটা হচ্ছে কি আমরা শুধু পেশেন্টকে সিমটমস অনুযায়ী আমরা ট্রিটমেন্টটা করি না। প্রথম কাজটা কি হচ্ছে, ডিটক্সিফাই করা, মানে শরীরগুলোকে টক্সিনগুলোকে বার করে দেওয়া, এটা তো আমরা প্রথম কাজ। দ্বিতীয় নম্বর হচ্ছে এবার ডিজিজ অনুযায়ী আমরা কি করি, আমরা যে সিওপিডি পেশেন্ট রয়েছে তাকে ধূমপানটা করাই, ঠিক আছে। আমরা সোরিয়াসিস পেশেন্ট রয়েছে সেখানে আমাদের ভিজেশনটা পার্টটা খুব দরকার রয়েছে। আমাদের রুমেটয়েড আর্থ্রাইটিস রয়েছে সেখানে আমাদের বস্তি দরকার রয়েছে, অ্যানাল বস্তি দরকার রয়েছে, অ্যানাল বস্তিটা আমরা দিই। ঘাড়ে যদি ব্যথা হয়ে থাকে তাহলে আমরা দিবা বস্তি দিই। আপনার যদি ব্রেনে কোনো রকম যদি সমস্যা হয়ে থাকে সেখানে শিরোধারা, শিরোবস্তি, শিরোলেপ দেওয়া হয়। মানে আমরা কোনো পেশেন্টকে এটা দেখি না। অনেক সব জায়গায় দেখবেন আপনি কি হয়, সব জায়গায় মার্কেটিং হয়। এবার ধরুন আপনার যদি ব্রেনের সমস্যা রয়েছে তো ব্রেনের জন্য আলাদা চার্ট, আপনার ঘাড়ের সমস্যা আছে ঘাড়ের জন্য আলাদা চার্ট, এইরকম কিছু নয়। আমাদের কি আছে কি পার্টিকুলার পেশেন্ট একটা এসে তাকে সুস্থ করতে হবে। এবার সেটাও করতে হবে কি আমরা এখানে কোনো মার্কেটিং নয়, কেন কি একটা রুগী যদি সুস্থ হয়ে যায় তা একটা মাউথ পাবলিসিটি সব থেকে বড় পাবলিসিটি হয়। আজকে এনবিপিতে যে এত পেশেন্ট রয়েছে, নাম্বার অফ পেশেন্ট রয়েছে, এক নম্বরে যে লিড করছে এনবিপি, কারণটা হচ্ছে কি পেশেন্টরা ভালো রয়েছে। আর পেশেন্টের কারণের জন্যই কিন্তু আমরা আছি। তো পেশেন্টের উপর সবসময় ফোকাস করতে হবে আর পেশেন্টকে কিন্তু ভালো করতে হবে, আর এনবিপি সবসময় এই কাজটাই করে। একদম। আর সে কারণে কিন্তু মানুষ যোগাযোগ করছে এনবিপি ইউনানি আয়ুর্বেদ রিসার্চ সেন্টারে এবং স্ক্রিনে কিন্তু যাচ্ছে আপনাদের জন্য ফোন নাম্বার। নোট করেছেন তো নাম্বার 9830235527 বা 37। এই দুটি এনবিপির একেবারে নিজস্ব নাম্বার। তাই এই নাম্বারগুলো আপনার মোবাইলে সেভ করতে হবে বা এটা নোট করে রাখতে হবে এবং যে কোনো সময় সমস্যা থাকলে কিন্তু যোগাযোগ করতে হবে। শুধু নিজের জন্য না, নিজের পরিচিত মানুষ, নিজের আত্মীয় পরিজন বা আপনার পাড়া প্রতিবেশী, বন্ধু বান্ধব। এ কারণ আমরা এরকম পাই অনেক পেশেন্টকে যে আমার বন্ধু আমাকে নাম্বারটা দিয়েছে, আমার মাসি আমাকে নাম্বারটা দিয়েছে, আমার কোনো একজন রিলেটিভ আমাকে নাম্বারটা দিয়েছে, কারণ সে ভালো আছে, সে ভালো কিছু খবর পেয়েছে এনবিপিকে নিয়ে। আর সে কারণেই কিন্তু আমরা পৌঁছে গিয়েছি এনবিপিতে। প্রত্যেক দিন হাজারো মানুষ পৌঁছেছে এনবিপির প্রত্যেকটি চেম্বারে। তো কেমন আছে তারা, খবর নেব না? নিশ্চয়ই নিতে হবে। তাই তারা কি বার্তা রেখেছেন আমাদের জন্য শুনবো এবং তারপর ফিরে আসবো অনুষ্ঠানে। নমস্কার ম্যাডাম, আপনার নাম কি? কবিতা মিশ্রা। আচ্ছা, আপনার বয়স কত? 42। আচ্ছা, আপনি আমাদের কোন চেম্বারে দেখাচ্ছেন? শিলিগুড়ি চেম্বারে। আচ্ছা, আপনি কি রোগের জন্য দেখাচ্ছেন? আমার হাঁটুতে প্রবলেম ছিল, জয়েন্টে খুবই মানে মানে এত প্রবলেম ছিল, ওঠা বসা সব আমার সে বন্ধ হয়ে গেছিল। আচ্ছা, কতদিন ধরে আপনি এখানে চিকিৎসা করাচ্ছেন? এখানে 3 মাস হয়েছে। 3 মাস ধরে আমি খুবই ভালো, খুবই সুস্থ। আমি এখন বলতে গেলে হাঁটছি না, দৌড়াচ্ছি, এমন আমার বাইরের অবস্থা। খুবই ভালো, মানে বলতে মানে এ আসছে না, কি বলবো আমি এত ভালো আমার। আচ্ছা, মানে আপনি অনেক খুশি হয়েছে এখানে চিকিৎসা করে? অনেক খুশি, অনেক। আমি তো সবাইকে বলবো যে এসে একবার দেখে নিন যাদের অসুবিধা আছে এখানে। ঠিক আছে, থ্যাংক ইউ ম্যাডাম। ওকে। এনবিপি ইউনানি আয়ুর্বেদ রিসার্চ সেন্টারের বিশেষ অনুষ্ঠানে আরো একবার আপনাদের সকলকে জানাবো স্বাগত। আর এই অনুষ্ঠান মানে কিছু আশা পূরণের অনুষ্ঠান, অর্থাৎ কিছু একটা বিষয় নিয়ে আলোচনা তো হবেই আজকে এবং সেই বিষয় সম্বন্ধে অনেক কিছু জানা যাবে এবং সেই বিষয় থেকে ভালো একটা উত্তর খুঁজে পাওয়া যাবে। তো আজকেও কিন্তু এরকম কিছু বিষয় আপনাদের জন্য আমরা নির্বাচন করেছি। আমরা প্রত্যেকেই জানি আমাদের শরীরে বেশ কিছু গুরুত্বপূর্ণ অর্গান রয়েছে, তার মধ্যে যেমন আমাদের ফুসফুস রয়েছে অর্থাৎ লাংস রয়েছে, আমাদের হার্ট রয়েছে, আমাদের কিডনি রয়েছে, আমাদের লিভার রয়েছে।
তো এই গুরুত্বপূর্ণ অর্গানের কখনো খেয়াল রেখেছেন আপনি? প্রিয় মানুষটার তো প্রচুর খেয়াল রাখেন, নিজেকেও হয়তো বাইরে থেকে সাজিয়ে গুছিয়ে রাখতে আপনি ভীষণ ব্যস্ত থাকেন, কিন্তু আপনার কিডনি, আপনার লিভার ভালো আছে কি সেদিকে কি আপনার নজর রয়েছে? নজর কিন্তু রয়েছে অবশ্যই এনবিপির অভিজ্ঞ চিকিৎসকদের। আর সে কারণে প্রত্যেকটা অনুষ্ঠানের মধ্যে থেকে কিন্তু আপনাদের সচেতন করার চেষ্টা করি যে একটু উঁকি মেরে দেখুন না আপনার শরীরের এই যে ইন্টারনাল যে সমস্যাগুলো রয়েছে বা অর্গানগুলো রয়েছে তারা কেমন আছে, কি বলতে চাইছে তারা আপনাকে, কি বার্তা দিতে চাইছে। আমাদের এই অনুষ্ঠানের মধ্যে থেকে সেটাকে বোঝার উপায়টা কিন্তু আমরা অবশ্যই আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করি। আজকে এরকম একটি বিষয় নিয়ে আমরা আলোচনা করব। আমাদের সঙ্গে অবশ্যই উপস্থিত রয়েছেন এনবিপি ইউনানি আয়ুর্বেদা রিসার্চ সেন্টারের চিফ মেডিকেল ডিরেক্টর ডক্টর বি শর্মা। আরো একবার তাকে জানাবো অনেক অনেক ধন্যবাদ এবং স্বাগত। নমস্কার। তো আজকে ডাক্তারবাবু আমরা কি নিয়ে আলোচনা করছি, সিকেডি নাকি সিএলডি? আজকে আমরা টপিকটা করবো সিকেডি। কারণটা হচ্ছে কি, এই যে কিডনির সমস্যা আজকে মানে যেই হিসাব বাড়ছে, বলতে পারে কি ডায়ালিসিস ইউনিট এখন মানে বলতে পারেন কি যেরকম পাড়াতে পানের দোকান হতো, এখন ঠিক ওই রকম কিন্তু ডায়ালিসিস ইউনিটটা বাড়ছে। সেটা কারণটা কি, কেন তাদের কিডনিটা নষ্ট হচ্ছে, বা ডায়ালিসিস ইউনিটের মধ্যে গিয়েই মানে কেন কিডনিটা নামছে, ডায়ালিসিস ইউনিটটা কি করছে, ডায়ালিসিস মেশিনের আসল কাজটা কি, কেন আমার কিডনিটা কাজ করছে না, একটা মানুষের কিডনি কি করে নষ্ট হচ্ছে। যখন বলে দেওয়া হয়েছে যে 100 ইয়ার্স, 100 বছর আমাদের শরীরের মধ্যে কোন রোগ হবে না, 100 বছর 100 ইয়ার্স আমরা কিন্তু ভালোভাবে থাকতে পারবো, 100 বছর আমাদের অর্গানগুলো কিন্তু অ্যাক্টিভ থাকবে, তো কেন আজকে 20 বছর ছেলের কিন্তু ডায়ালিসিস করাতে হচ্ছে, কেন 25 বছর মেয়েরা কিন্তু কিডনি ফেলিয়ার হয়ে যাচ্ছে, কেন 30 বছর লোকে কিডনি ট্রান্সপ্লান্ট করে দেওয়া হচ্ছে। তো এটা জন্যই আজকে মেন আমাদের টপিক রয়েছে কি সিকেডি মানে ক্রনিক কিডনি ডিজিজ। কিডনি কেন কাজ করে না, কিডনি কেন নষ্ট হয়, কিডনি ফাংশনটা কি, এটা নিয়ে আমরা আজকে ডিপলি আলোচনা করব। একদম। আপনি ভাবছেন ইস সিকেডি নিয়ে আলোচনা হচ্ছে, সিএলডি নিয়ে আজকে আলোচনা হবে না? তো আপনার যদি প্রবলেম থাকে তো আপনি ফোন করে অবশ্যই বিষয়টার সম্বন্ধে জানতে পারেন বা পরবর্তী অনুষ্ঠানের দিকে নজর রাখুন। আমরা কিন্তু সেই বিষয়গুলো নিয়ে অবশ্যই আপনাদের সামনে আলোচনা করব। আমাদের সঙ্গে বন্ধু আছেন, কে আছেন? নমস্কার। হ্যালো। হ্যাঁ হ্যালো, কে বলছেন? হ্যাঁ বলছি, আমি মেচেরা থেকে বলছিলাম। হ্যাঁ বলুন, কি সমস্যা? সমস্যা বলতে আমার বয়স অল্প, কিন্তু আমি অল্প হাঁটলেই না আমার যে পায়ের পেশি ফুলে যাচ্ছে। বয়স কত? 22। 22? সত্যি কম বয়স। আপনার ভিটামিন ডি রিপোর্ট হয়েছে? বুঝতে পারছি না। রক্ত রিপোর্ট আপনি কিছু করেছেন? কোনো ব্লাড। ব্লাড টেস্ট করেছো? ব্লাড টেস্ট এমনি নর্মালি এসেছে আমার। করেছো কি? অনেকদিন আগে করিয়েছিলাম, মাঝখানে আগে ব্লাড টেস্ট করিয়েছিলাম। কি ব্লাডের কি টেস্ট করেছিলেন? ডাক্তার তো বললো যে রিপোর্ট নর্মাল আছে, ব্লাডের কোনো ব্লাডের রিপোর্ট সমস্যা নেই। নরমাল আছে, ব্লাডে কি রিপোর্ট, ব্লাড তো হাজার রকম রিপোর্ট হয়, ঠিক না? আপনার ইউরিক অ্যাসিডের রিপোর্ট হয়, থাইরয়েডের রিপোর্ট হয়, সুগারের রিপোর্ট হয়। আমি বলা ভিটামিন ডি রিপোর্ট করেছেন কি? না সেটা তো আপনি বলতে একটা পারবো না, ব্লাডের ওটা মধ্যে আমার একটা কথা বলতে ভিটামিন ডি পারবো। রিপোর্ট আপনি করান, ঠিক আছে? দেখবেন সেটা আপনার কম আছে, যে কারণের জন্য আপনার পাটা কিন্তু ভিটামিন ফুলে ডি। গেছে। ভিটামিন ডি, ঠিক আছে? এই রিপোর্টটা আপনি করাবেন। শোনো তুমি এবারে। আর এটা ন্যাচারাল সোর্স হচ্ছে আমাদের কিন্তু সানরাইজ, রোদ, ঠিক আছে? আপনাকে রোদ লাগাতে হবে। এই কম বয়সের মধ্যে যে পায়ের মধ্যে সোয়েলিং হয়ে যাওয়া, পায়ে কিন্তু যন্ত্রণা হয়, এটা কারণটা হচ্ছে ভিটামিন ডি। কারণটা হচ্ছে কি আমরা সবসময় এসিতে থাকি, গরম কিন্তু সহ্য হয় না, রোদ আমরা লাগাই না, ঠিক আছে? আপনি এখন তো বাচ্চাদের যে স্কুল রয়েছে তার মধ্যে নাকি এসি আছে, তো এই কারণের জন্য আজকাল ভিটামিন ডি কিন্তু শরীরের মধ্যে কম পাওয়া যায়, তো যে কারণের জন্য এই প্রবলেমগুলো অ্যারাইজ হয়। তো আপনি যেটা বললাম এই রিপোর্টটা আপনি আগামী কিছুদিনের মধ্যে করান। যদি প্রবলেম থাকে সেটাকে নিয়ে আপনি আমাদের চেম্বারে এসে দেখা করুন। আর ভিটামিন ডি কে বাড়ানোর জন্য যেটা ন্যাচারাল সোর্স বলে আপনার সানরাইজ আছে, তো সানরাইজ যদি এই গরম মধ্যে কে সানরাইজটা নেবে, তাতে আপনি কি করবেন, তাহলে আপনি ড্রাই ফ্রুটটা নেবেন। আমি কোনো ওষুধের নাম বলবো না, ঠিক না? আপনার ভিটামিন ডি কমে গেছে, আপনি ওষুধ খাচ্ছেন না, এটা কোনো কথা হলো? ভিটামিন ডি কমে গেলাম, ভিটামিন ডি ওষুধের খেয়ে নিলাম, ক্যালসিয়াম কমে গেল, ক্যালসিয়াম ওষুধ খেয়ে নিলাম। তো এইরকম যদি ওষুধই খেতে থাকবে তার তো একটা সাইড ইফেক্ট আছে। তো সাইড ইফেক্টের জন্য তো আপনার অনেক খারাপ হয়েছে। 22 বছরের একটা মেয়ে, তার যদি ওষুধ উপরে যদি ওনাকে মানে লাইফ কাটাতে হয়, তা তো লাইফ থাকবে কোথায়? এখন একটু আগে আমি বলছিলাম কি 100 ইয়ার্সের কথা বলছেন, 100 বছর, কিন্তু 22 বছর কি অর্ধেকই হলো না, মানে কোয়ার্টারলি পার করলো না, তার আগেই কিন্তু ওনার হাঁপিয়ে আছে, ঠিক আছে? আপনি নেবেন ড্রাই ফ্রুট, কাজু, বাদাম, আখরোট, কিশমিশ, ঠিক আছে? এর আপনি করতে পারেন, এটাতেও কিন্তু ভিটামিন ডিটা বাড়ে, ঠিক আছে? এটা আপনি খেতে চালু করুন। আর ভিটামিন ডি রিপোর্টটা নিয়ে দেখা করুন, যাতে আপনি পার্মানেন্ট সলিউশন পায়, ইন ফিউচার আপনাকে কোনো রকম ওষুধ না খেতে হয়।
একদম। সিকেডি নিয়ে আজকে আমরা আলোচনা করছি, তবে প্রথম যে প্রশ্নটা আমাদের মনে দাঁড়াবাদে যে সিকেডি ক্রনিক কিডনি ডিজিজ যদি আমার হয় বা আমার পরিবারের মানুষের হয়, তাহলে সেটা আমরা বুঝবো কি করে? মানে সিমটমস গুলো কি কি, যেগুলো যদি আমার সাথে বা আমার পরিবারের মানুষের সাথে ঘটে, তাহলে আমি একটু নড়ে চড়ে বসবো যে সিকেডি সমস্যায় ভুগছি না, তো সেটা একটু শুনি। খুব ভালো একটা প্রশ্ন। কারণটা হচ্ছে কি, আমি সবসময় প্র্যাকটিক্যাল কথা বলি, আর এই যে কথাটা বললেন এটা খুব প্র্যাকটিক্যাল কথা, কি একটা মানুষ কী করে বুঝবে যে আমার কিডনিটা খারাপ হচ্ছে। দেখবেন আপনি যখন পেচ্ছাপ করতে যাবেন না, পেচ্ছাপটা কিন্তু ফেনা হতে চালু হয়ে যায়, পেচ্ছাপে কিন্তু একটা স্মেল আসতে চালু হয়ে যায়। আর যাদের যদি সুগারের সমস্যা হয়ে থাকে তাদের কিন্তু সমস্যাগুলো আরও বেশি দেখা যায়। আবার যারা কিন্তু প্রেশারের ওষুধ খায় তাদের তো ডেফিনেটলি আজ না কাল কিন্তু আপনার কিডনিটা খারাপ হবে। এটা আপনার যারা ডায়ালিসিস করাচ্ছে তাদেরকে জিজ্ঞেস করুন কি তারা কি প্রেশার ওষুধ খায়। 99% রুগী আপনাকে বলবে কি আমরা প্রেশার ওষুধটা খাই, যে কারণের জন্য আমাদের কিডনিটা কিন্তু খারাপ হয়ে গেল। ঠিক আছে, আজকে সুগার প্রেশার সবার বাড়ি বাড়ি ঘরে ঘরের মধ্যে রোগ রয়েছে, বাড়ি সবাই কিন্তু ওষুধ খাচ্ছে, যার ফলে আমাদের কিডনি কিন্তু খারাপ হচ্ছে। তো এইবার আপনি যে বলেন সিমটমসগুলো কী করে বুঝবো, প্রথম সিমটমসটা আমি কি বললাম কি আপনার পেচ্ছাপের মধ্যে কিন্তু ফেনা হতে চালু হয়ে যাবে। সেকেন্ড সমস্যা কি হবে কি আপনি যে জল খাচ্ছেন, যত লিটার আপনি জল খাচ্ছেন ততটা কি ইউরিন পাস হচ্ছে, এটার উপর আপনাকে ওয়াচ করতে হবে। ধরুন আপনি সারাদিনের মধ্যে 2 লিটার জল খেলেন, তো সারাদিন কি 2 লিটারের মতন আপনার কি পেচ্ছাপটা হচ্ছে, ইউরিনটা হচ্ছে না, সেখানে 500 ml হচ্ছে, 500 ml হচ্ছে, তো 1.5 লিটার জল কোথায় গেল? এবার আপনার সেটা জমতে চালু হয়ে যাবে, যার কারণের জন্য কি হবে আপনার শরীরের মধ্যে সোয়েলিং হতে চালু হবে, প্রথম আপনার পা ফুলতে চালু হবে, মুখ ফুলতে চালু হবে, ঠিক আছে, শ্বাসকষ্ট হতে চালু হয়ে যাবে। কারণটা হচ্ছে যখনই আপনার অত্যধিক মাত্রায় যখন আপনার শরীরের মধ্যে জল জমতে চালু হবে তাহলে আমাদের কি হবে, চেস্ট ইনফেকশন হয়, লাংসে ইনফেকশন হতে চালু হয়ে যায়, যে কারণের জন্য আমরা শ্বাসকষ্ট রোগী হয়ে যাবে, মানে শ্বাসকষ্ট হতে চালু হয়ে যাবে। যদি আপনার শ্বাসকষ্ট হচ্ছে, পা ফুলে যাচ্ছে, পেছায় ফেনা হচ্ছে, আপনাকে ইমিডিয়েট দরকার আছে ব্লাড রিপোর্ট করে নেওয়া, KFT কিডনি ফাংশন টেস্ট রিপোর্ট, যেখানে আপনি জানতে পারবেন আপনার ইউরিয়া কত আছে, ক্রিয়েটিনিন কত আছে, সোডিয়াম কত রয়েছে, পটাশিয়াম কত রয়েছে, এই সব যে লেভেলগুলো রয়েছে এই লেভেলগুলো কিন্তু ফ্লাকচুয়েট করছে কিনা বা কতটা বাড়া রয়েছে। ঠিক আছে, তো এটা আমি একটা সাধারণ জিনিসটা বোঝালাম কি আমরা কি করে আমরা বুঝবো বাড়িতে যে আমাদের এইরকম সমস্যা আসছে কিনা, বা কোন ব্লাড রিপোর্টটা করলে আমরা জানতে পারবো। এটা যদি বেড়ে থাকে ইমিডিয়েট কিন্তু চেক আপের মধ্যে যাবেন, কারণটা হচ্ছে কি আর্লি স্টেজের মধ্যে তো আপনি নিশ্চিন্ত থাকুন মেডিসিন থেকে রিকভারি করে যান। আর আমাদের কথা তো ছেড়ে দিন, আমাদের কাছে তো কোনো রুগী আর্লি স্টেজে আসে না, আমাদের কাছে তো রুগীরা যখন আসে যখন ওদের পিঠ থেকে যায়। এবার ডায়ালিসিস করাচ্ছে, সপ্তাহে 3 দিন করে ডায়ালিসিস করছে, ডাক্তার আমার ডায়ালিসিসটা কী করে বন্ধ হবে, ডাক্তার ডায়ালিসিস নিতে আমার কষ্ট হচ্ছে, আমি আর নিতে পারছি না, আমি মরে যাবো না, আপনি আমাকে বাঁচান। তো সেই আর্লি স্টেজের মধ্যে বারবার আমরা প্রোগ্রাম করছিলাম, বারবার বলতে বলতে আমাদের গলা ব্যথা হয়ে যাচ্ছিল, কিন্তু তারা আপনার ফোকাস করেননি, তখন আপনি কেয়ার করেননি, যে শরীরের প্রতি যত্ন করলেন না, আজকে যে কারণের জন্য আজকে আপনাকে ডায়ালিসিস করতে হচ্ছে। তখন আমরা আপনাকে বলেছিলাম কি খাবার একটা চার্ট করে দিয়েছিলাম, চার্টটা ডেট মেনটেন করুন, সেটা আপনি করছিলেন না। ঠিক আছে, তখন খারাপ লাগছিল, ওই ডাক্তারবাবু আমাকে এটা খেতে বারণ করেছি, ওটা খেতে বারণ করেছি, জল কম খেতে বলেছে, আমি বাঁচবো কী করে, এইবার আপনি খান, খেয়ে মরুন। ঠিক না, তো সবসময় মাথায় রাখুন কি আপনাকে যে ডাক্তারবাবু যে বলে তা আপনার কিন্তু ভালো হওয়ার জন্য বলে, তাদের কোনো আপনার সঙ্গে পার্সোনাল কোনো শত্রুতা ব্যাপার নেই, আপনার প্রবলেমটা রয়েছে সেই প্রবলেমের জন্য আপনাকে বলা হয়। ঠিক আছে, এবার আপনি ফোনটা নিয়ে তারপর আমি বলবো কি কিডনিটা কেমন আমাদের কাজ করে। একদম। কে আছেন আমাদের সাথে? হ্যালো হ্যালো, আমি চাকদা থেকে বলছি। চাকদা? আচ্ছা বলুন কি সমস্যা আছে? ঘুম থেকে উঠলেই সকালবেলা ঘুম থেকে উঠলে গা হাত পাটা খুব ব্যথা হয়, সারা শরীর জুড়ে একটা ব্যথা হচ্ছে। আর আবার যখন গরম জল দিয়ে স্নান করছি তখন আরাম লাগছে, ভালো লাগছে, তখন আস্তে আস্তে আবার ব্যথাটা অনেকটাই কমে যায়। ইউরিক অ্যাসিড রিপোর্ট হয়েছে আপনার? হ্যাঁ, ইউরিক অ্যাসিড রিপোর্টটা করেছেন? না, কিছু করা হয়নি, এটা কদিন ধরে আমি লক্ষ্য করছি। আপনি একটা ব্লাডের মধ্যে ইউরিক অ্যাসিড রিপোর্টটা করান, ঠিক আছে। 200 যে আর্থ্রাইটিস বললাম তার মধ্যে একটা আর্থ্রাইটিস গাউট, ঠিক আছে। এই প্রবলেমটা কি হয়, যখনই আপনি ঘুম থেকে উঠবেন তখন আপনার কি হবে, আপনার শরীরের মধ্যে যন্ত্রণা হবে, সোয়েলিং এসে যাবে, ঠিক আছে। এবার আস্তে আস্তে কাজ করতে করতে কিন্তু এটা ব্যথাটা আবার চলে যায়, এটা সিমটমস অফ যখনই গাউট, ঠিক আছে। যখনই আপনার ইউরিক অ্যাসিডটা বাড়ছে, আপনার খাওয়ার মধ্যে মসুর ডালটা বন্ধ করুন, ঢেঁড়স খাওয়া বন্ধ করুন, টমেটো খাওয়া বন্ধ করুন, ঠিক আছে। আর যদি ইউরিক অ্যাসিড বেড়ে থাকে তখন কিন্তু ইমিডিয়েট আপনি চেক আপটা করান, কেন কি আজকে যে টপিকটা নিয়ে আমরা আছি সিকেডি, এইটাও একটা কারণ আছে কি আমাদের যদি ইউরিক অ্যাসিড যদি বেড়ে থাকে, মানে আমাদের ইউরিনের মধ্যে ক্রিস্টাল বলে একটা পার্ট, যখন আপনি ইউরিনে
রুটিন রিপোর্টটা করাবেন, দেখবেন একটা ক্রিস্টাল বলে একটা পার্ট আছে, ক্রিস্টালের মধ্যে আপনি দেখবেন সবসময় ক্যালসিয়াম বেরোচ্ছে, আপনার কিন্তু ইউরিক অ্যাসিড বেরোচ্ছে। তো ইউরিক অ্যাসিড যদি বেশি থাকে শরীরের মধ্যে তাহলে কিন্তু আগামী দিন আপনার কিডনি খারাপ হওয়ার সম্ভাবনাটা খুব বেশি থাকে। এবার আমরা যে টপিকটা ছিলাম মেন টপিকের মধ্যে চলে আসি, এবার হচ্ছে আমাদের কিডনি আমাদের দুটো হয়, লেফট অ্যান্ড রাইট, দুটো কিডনি দেখতে হচ্ছে একটা ছাঁকুনির মতন। আমরা যে জল খাই তাকে ফিল্টার করে দেওয়া হচ্ছে, যে ওয়েস্টেজ পার্টগুলো রয়েছে সেগুলোকে পেচ্ছাপের সঙ্গে বার করে দেওয়া, যে ভালো পার্ট রয়েছে সেগুলো আমাদের ব্লাডের মধ্যে মিশে যায়। কিন্তু যখনও কাজ করে না তখন কি হয়, ওয়েস্টেজ পার্ট আমাদের ব্লাডের মধ্যে মিশে যায়, যার ফলে কি হয় ব্লাডের মধ্যে কিন্তু ইনফেকশন হতে চালু হয়ে যায়। ঠিক আছে, যে কারণের জন্য আমি বলছিলাম চেস্টে ইনফেকশন হয়ে গেল, আমাদের শ্বাসকষ্ট হতে চালু হয়ে গেল, তখন আপনারা দেখবেন প্যারামিটারগুলো চেঞ্জ হয়ে গেল, ইউরিয়া ক্রিয়েটিনিনটা বাড়তে চালু হয়ে গেল, আর হিমোগ্লোবিনটা আপনার কমতে চালু হয়ে গেল। এবার আপনার ডাক্তারবাবুকে যে আপনি দিলেন, আপনার ডাক্তারবাবু বলে দিল কি আপনি ডায়ালিসিস করান, কেন ওদের কাছে ওষুধ নেই কি আপনাকে নামাতে পারে, ঠিক না। এবার আপনার ডাক্তারবাবু যদি তার মধ্যে যদি আমরা যদি থাকি এনবিবি থাকি, তো আমরা তো কোনোদিন ডায়ালিসিস করতে বলি না, কারণ বিদায় ডায়ালিসিস উপায় আছে যেখানে আপনি ইউরিয়া ক্রিয়েটিনিনকে নর্মাল নিয়ে আসতে পারেন, সেটাও আমরা পরে বলবো। আগে আপনি জেনে নিন যে আপনার ডায়ালিসিস ইউনিটটা কি করছে। আপনাকে যে ডাক্তার বললো কি ডায়ালিসিস করান, তো ডায়ালিসিস করলে আমার রোগীটা কতটা ভালো হচ্ছে, কত পার্সেন্টেজ আমার কিডনিটা বেঁচে থাকছে, ভালো হচ্ছে কি। ডায়ালিসিস ইউনিটটা হচ্ছে আমাদের শরীরের মধ্যে যে ব্লাড আছে, ব্লাডগুলোকে সে বার করে, তাকে ফিল্টার করে আবার ব্লাডের মধ্যে পাঠিয়ে দেয়। মানে যে কাজটা কিডনি করছিল সে কিডনি আর করছে না, আপনার সে কাজটা ডায়ালিসিস ইউনিটটা করছে। তো ডায়ালিসিস ইউনিটের মধ্যে যে আপনি ফিল্টার করে যে বডির মধ্যে পাঠাচ্ছেন, তাতে কি হচ্ছে আপনার হিমোগ্লোবিন কমছে, যে কারণে জন্য আপনাকে বলে দেওয়া হয়েছে সপ্তাহে একটা করে আপনাকে ইনজেকশন নিতে হবে, যেখানে আপনার হিমোগ্লোবিনটা না কমে যায়। মানলাম আপনি সবসময় কিন্তু সিমটমসে করছেন, যে কাজটা কিডনি করছে সেটা আপনার ডায়ালিসিস ইউনিট করছে, ব্লাড কমে যাচ্ছে, সেখানে আপনাকে ইনজেকশন দেওয়া হচ্ছে। কতদিন চলবে এরকম? মানুষ যখন এক হাত দিয়ে যখন চ্যানেলটা করে, ফিসুলাটা করে, এটা কাজ না হয়, আবার অন্য জায়গায় চ্যানেলটা করে, এই শরীরের মধ্যে যে কাটা ছেঁড়া এরকম কষ্টদায়ক যে মানে ট্রিটমেন্টটা মানুষ কিন্তু সহ্যই করতে পারে না। শরীর যতদিন আপনার পারমিট করবে ততদিন আপনি নিতে পারবেন, তারপরে আর নিতে পারবেন না। হয়তো যদি আপনার কাছে টাকা আছে, আপনার ডাক্তারবাবু বলে দেবে কি আপনি কিডনি ট্রান্সপ্লান্ট করান, তাহলে বলবে একটা কাজ করুন, বাড়ি যান, যা হওয়ার আছে হয়ে গেছে, এবার ওনার যা রয়েছে ওনার সাইন ফাইন করে নিন, যা কথা বলা আছে বাড়িতে নিয়ে গিয়ে আপনি করান। তো এটা হচ্ছে বাস্তব, এটাই হচ্ছে চিকিৎসা। কিডনি ট্রান্সপ্লান্ট করতে গেলে একটা মানুষের কাছে টাকা থাকে না, তো কিডনি ট্রান্সপ্লান্ট করতে পারবো। এবার সেখানে ডোনারের ব্যাপার রয়েছে, ডোনার যদি পেয়ে যাবেন সেখানে আবার টাকা ব্যাপার রয়েছে, টাকা নিয়ে যাওয়ার পরও আপনার শ্যুট করলো কি করলো না একটা আলাদা ব্যাপার রয়েছে। তো আমি কেন এত ডিপলি যাব, তার আগেই তো জেনে যাবো। যখন আমার কেএফটির মধ্যে যখন আমি রিপোর্টের মধ্যে দেখেছিলাম যে আমার ক্রিয়েটিনিন ইউরিয়াটা বাড়া ছিল, তো তখনই যদি আমি চিকিৎসাটা নিয়ে নিতাম তাহলে আজকে আমার ডায়ালিসিস অবধি যেতে হতো না, কিডনি ট্রান্সপ্লান্টের জন্য ভাবতে হতো না, আর টাকা পয়সার জন্য আমাকে ভাবতে হতো না, ঠিক না। তো এবার আমরা আপনাকে বলবো কি এনবিবি কি রকম ওয়ার্ক করে, কি করে ইউরিয়া ক্রিয়েটিনিনকে নামায়। একদম অবশ্যই সেই আলোচনায় আমরা থাকবো, তবে তার আগে দেখে নেবো কে আছেন আমাদের সাথে। নমস্কার। হ্যাঁ নমস্কার। হ্যাঁ, কে বলছেন? হ্যাঁ আমি হাওড়া থেকে বলছিলাম। হাওড়া থেকে। মন্ডল। হ্যাঁ বলুন, কি সমস্যা আছে? সমস্যা হচ্ছে আমার ড্যান্ড্রফের সমস্যা, প্রচুর ড্যান্ড্রফ হচ্ছে, যার ফলে চুল পড়ে যাচ্ছে। আচ্ছা বেশ, ড্যান্ড্রফের সমস্যা, হেয়ার ফলিং হচ্ছে। ড্যান্ড্রফ হলে হেয়ার ফল হবে, সেটা আমার সমস্যা কি? শুনতে থাকো। আপনার ড্যান্ড্রফ রয়েছে, ড্যান্ড্রফকে কমান। ড্যান্ড্রফ কেন হয়? আপনার স্কিন যদি ড্রাই হয়ে যায় তাহলে ড্যান্ড্রফ হয়, ঠিক আছে। আপনার যদি ব্লাড পিউরিফায়ার যদি না হয়, রক্ত যদি পরিষ্কার না হয়, তাহলে কিন্তু ড্যান্ড্রফ হচ্ছে। হেয়ার ফল সমস্যা না, আপনার সমস্যা হচ্ছে ড্যান্ড্রফ। ড্যান্ড্রফ হলে আপনার হেয়ার ফলটা হবে, ঠিক না। এর তো চিকিৎসা আছে, আপনি চিকিৎসা নিন। আর তার সাথে সাথে আপনাকে বলে দিই, আপনি একটা কাজ করবেন, টক দই নেবেন, টক দইয়ের মধ্যে একটা পাতি নেবেন। যখনই আপনি শ্যাম্পু করছেন তার আগে আপনি কি করবেন, 1 ঘন্টা আগে এই দইটাকে নিয়ে পুরো স্ক্যাল্পে ভালো করে লাগিয়ে দিন, 1 ঘন্টা অবধি রেখে দিন। তারপরে আপনি কোনো ভালো হার্বাল শ্যাম্পু আপনি ব্যবহার করুন, যেটাতে আপনার আস্তে আস্তে করে এই ড্যান্ড্রফগুলো রিমুভ হবে। আর ড্যান্ড্রফ যখন রিমুভ হবে তখন আপনার হেয়ার ফলটাও কমে যাবে, চুলটাও স্মুথ হবে, ঠিক আছে। তো এটা হচ্ছে মেন আপনার বিষয়, ঠিক না। এটাতে যদি না হয় তাহলে এসে আপনি চিকিৎসা আমাদের যে চেম্বারটা রয়েছে সেখানে এসে যোগাযোগ করবেন। অবশ্যই আজকে আমরা সিকেডি নিয়ে আলোচনা করছি, ট্রিটমেন্ট নিয়ে অবশ্যই আলোচনা শুনবো। তবে যেখানে আপনি ট্রিটমেন্ট করতে যাবেন সেই জায়গাটা সম্বন্ধে তো একটু ধারণা রাখার দরকার রয়েছে না। আপনার বাড়ির কাছাকাছি ঠিক কোন সংস্থা পড়ছে বা কোন সেন্টার পড়ছে, কোন চেম্বার পড়ছে। যেমন বনগাঁতে আপনারা কিন্তু চেম্বার পাচ্ছেন, ডক্টর এন ভট্টাচার্যকে পেয়ে যাচ্ছেন। ক্যানিং এ ডক্টর আর দেকে আপনারা কিন্তু পেয়ে যাচ্ছেন। কাকদ্বীপে কিন্তু আমাদের চেম্বার রয়েছে, ডক্টর বি শর্মাকে পাচ্ছেন। মালদায় ডক্টর
এস ঘোষালকে পাচ্ছেন। বহরমপুরে আমাদের চেম্বার রয়েছে ডক্টর এ হালদারকে পাচ্ছেন। শিলচর, গুয়াহাটি এবং ডিব্রুগড়ে, আসামে এবার কিন্তু আপনারা পাচ্ছেন ডক্টর বি শর্মাকে। তাই চটপট একটু নাম লেখাতে ভুলবেন না। আগরতলা পেয়ে যাচ্ছেন ডক্টর এন ভট্টাচার্যকে, কোচবিহারে পাচ্ছেন অবশ্যই ডক্টর এস ঘোষালকে, কৃষ্ণনগরে পাচ্ছেন ডক্টর এ হালদারকে, বোলপুরে পাচ্ছেন ডক্টর এস ভাদুরীকে, হেরিয়ায় পেয়ে যাচ্ছেন ডক্টর এ হালদারকে, মেচেদায় পাচ্ছেন ডক্টর এন ভট্টাচার্যকে, আরামবাগে পাচ্ছেন ডক্টর এ হালদারকে। শিলিগুড়িতে এবার আপনাদের জন্য সময় দিচ্ছেন সংস্থার ডিরেক্টর বি শর্মা, খড়গপুরে পাচ্ছেন ডক্টর এন ভট্টাচার্যকে, বাঁকুড়ায় পেয়ে যাচ্ছেন ডক্টর এ হালদারকে, পেয়ে যাচ্ছেন জামশেদপুরে ডক্টর এন ভট্টাচার্যকে, পুরুলিয়া পাচ্ছেন ডক্টর এ হালদারকে, পেয়ে যাচ্ছেন ঝাড়গ্রামে ডক্টর এ হালদারকে, গঙ্গারামপুরে পাচ্ছেন ডক্টর এস ঘোষালকে, পেয়ে যাচ্ছেন আসানসোলে ডক্টর বি শর্মাকে, বর্ধমানে পাচ্ছেন ডক্টর এন ভট্টাচার্যকে। এবার আপনাদের জন্য দুর্গাপুরে কিন্তু সময় দিচ্ছেন সংস্থার ডিরেক্টর বি শর্মা, তাই অবশ্যই নাম লেখাতে কিন্তু ভুলবেন না ডক্টর বি শর্মাকে দেখানোর জন্য। দিল্লিতেও কিন্তু পেয়ে যাচ্ছেন সংস্থার ডিরেক্টর বি শর্মাকে, রায়গঞ্জে পাচ্ছেন ডক্টর এস ঘোষালকে এবং হলদিয়ায় পেয়ে যাচ্ছেন ডক্টর এ হালদারকে। পাশাপাশি কলকাতায় কিন্তু মধ্যমগ্রাম চৌমাথার একদম কাছে আমাদের সেন্টার রয়েছে, যেটা আমাদের হেড অফিস। এছাড়া কিন্তু সাউথে আপনারা পেয়ে যাচ্ছেন কালীঘাটের একদম কাছে হাজরা, ল্যান্সটাউন শিশু মঙ্গল হসপিটালের একদম অপোজিটে পেয়ে যাচ্ছেন হাতিবাগান চৌমাথার কাছে আমাদের চেম্বার, পেয়ে যাচ্ছেন অবশ্যই খিদিরপুরে আমাদের চেম্বার। এছাড়া হাওড়ায় পেয়ে যাচ্ছেন শিবপুর, বাল্টিকুড়ি বাজার, দাসনগর এবং বেলুড়ে আমাদের চেম্বার। তার পাশাপাশি প্রত্যেক বৃহস্পতিবার করে আমতলা অর্থাৎ দক্ষিণ 24 পরগনার বন্ধুরা পাচ্ছেন, যেটা বিষ্ণুপুর থানার একদম কাছে। এখানেও কিন্তু আপনারা যোগাযোগ করতে পারেন। তো অবশ্যই কিন্তু স্ক্রিনে যে দুটি ফোন নাম্বার যাচ্ছে অর্থাৎ 9830235527 বা 37 নাম্বার দুটি নোট করতে ভুলবেন না, ফোন করতে ভুলবেন না, কথা বলতে ভুলবেন না, কারণ কথা বললেই কিন্তু প্রবলেমের সলিউশন বের হয়ে আসে। শুধুমাত্র টিভির অনুষ্ঠান দেখছি, লাইভ অনুষ্ঠান দেখছি, 6 মাস দেখছি, 7 মাস দেখছি, নিজেকে ক্রেডিট দিচ্ছেন, কিন্তু আখেরে আপনার রেজাল্ট জিরো, কারণ আপনি এখনো যোগাযোগ করেননি। শুধুমাত্র টিভির অনুষ্ঠান দেখে আপনি কিন্তু ক্রিটিক্যাল বা ক্রনিক ডিজিজের হাত থেকে রেহাই পাবেন না, বরঞ্চ যে মানুষটি একদিন অনুষ্ঠান দেখে যোগাযোগ করে ফেলেছেন সেই মানুষটি কিন্তু ক্রেডিট পেয়ে গেছেন, মাথায় কিন্তু তাজ পেয়ে গেছেন তার সুস্থতার। কে আছেন বলবেন? নমস্কার। নমস্কার, আমি কামারবাবুর থেকে বলছিলাম। বলুন দাদা, কি সমস্যা? সমস্যা হচ্ছে আমার যে কথা বলতে একটু অসুবিধা হচ্ছে, গলাটা ব্যথা করছে। আচ্ছা, গলাতে মানে ঠান্ডাতে লেগেছে, একটু ফুলে গেছে, বুঝতে পেরেছেন? আচ্ছা, এটা কতদিন ধরে হচ্ছে? এটা প্রায় তো মানে বেশি দিন হয়নি, 1 মাসের মতোই এরকম দেখছি। তো আপনি একটা কাজ করুন, গরম জলে গার্গিল করেছেন? গরম জলে গার্গিল করা হয়েছে? ওটা গরম জল গার্গিল করি না, ওই একটু আধটু গরম জল করে খেতাম, কিন্তু না, গার্গিল করা হয়নি। খেলে হবে না। আপনি একটা কাজ করবেন, 1 কাপ গরম জলে শুনুন, আপনি সামান্য সন্দক লবণ দেবেন আর সামান্য ফিটকিরি দেবেন। এটা নেবার পর গার্গিল করবেন, ঠিক আছে? এটা আপনি করুন দিনে 2 থেকে 3 বার। খুব বেশি ঠান্ডা, খুব বেশি গরম আপনি খাবেন না। এটা এক ধরনের একটা ভাইরাস আছে, দেখবেন এই ওয়েদারের মধ্যেই হয়। যখনই ওয়েদার চেঞ্জ হয় না, ঠান্ডা থেকে গরম হলো, গরম থেকে ঠান্ডা হলো, এই সময় কিন্তু এই ভাইরাসটা দেখবেন ম্যাক্সিমাম কিন্তু ঘরের মধ্যে আপনি পাবেন। আমি আপনাকে বলবো, এই যে আপনি গরম জলটা খাচ্ছেন, এটা একটা ভালো কাজ করছেন, গরম জলটা খাচ্ছেন, কিন্তু তার সাথে সাথে আপনাকে গার্গিলও করতে হবে। আর যদি সমস্যা অনেকদিন ধরে রয়ে যায়, তাহলে কিন্তু ডাক্তার দেখানো দরকার আছে। কারণটা হচ্ছে কি, এরকম যদি হয়ে থাকে না, অনেক সময় দেখা যায় কি আমরা ঠান্ডার থেকে হচ্ছে, আমরা যেটা চিন্তা ভাবনা করি, কিন্তু অনেক সময় দেখা যায় থাইরয়েড গ্ল্যান্ড যদি আমাদের বেড়ে যায়, থাইরয়েডের যদি সমস্যা থাকে বা টনসিলে যদি কোনো রকম সমস্যা থাকে, তাহলেও কিন্তু এই প্রবলেম নিয়ে আমাদেরকে ফেস করতে হয়। যেখানে আমরা 1 মাস থেকে করতে হতে 6 মাস হয়ে গেল, এবার যখন রিপোর্ট ধরা পড়লো তখন দেখলাম কি একটা এইরকম রিপোর্ট ধরা পড়লো, সেখানে আমরা মানে আইডিয়াই করতে পারলাম না কি আমাদের এই প্রবলেমটা হতে পারে। বুঝলেন কিন্তু আমি কি বলতে চাইছি? আপনাকে ইমিডিয়েট আপনি যেটা বললাম সেটা করুন। যদি 2-4 দিনের মধ্যে যদি না কমে, তাহলে কিন্তু অবশ্যই একটা ভালো ডাক্তারকে দেখান। অবশ্যই। আর আজকে আমরা ট্রিটমেন্ট নিয়ে আলোচনা শুনবো, যে সিকেডির যদি সমস্যা আপনার থাকে, আপনার পরিবারের কারোর থাকে, তো এনবিপিতে কি ভরসা করে আপনি আসতে পারছেন? ভালো রেজাল্ট কি আপনি পাবেন এনবিপিতে? অধিকার রয়েছে আপনার প্রশ্ন করার, তাই অবশ্যই প্রশ্নের উত্তর দেওয়ারও কিন্তু দায়বদ্ধতা রয়েছে বি শর্মার। দেখুন, কিডনিতে যদি আপনার ট্রিটমেন্টে যদি কথা বলা হয়, তো আয়ুর্বেদ মধ্যে একটা হার্বস আছে যার নাম হচ্ছে পূর্ণনবা। এবার পূর্ণনবা কি করে? আমাদের কিডনি ফাংশনকে বাড়িয়ে দেয়। মানে কিডনি ফাংশন কি বাড়িয়ে দেয়? কাজ করতে বাড়িয়ে দেয়। তো একটা সামান্য একটা হার্বস বললাম। এনবিপি ট্রিটমেন্ট তো অনেক দূরের কথা, ঠিক না? এনবিপি থেকে যখন আপনি কোনো ডিজিজ নিয়ে যদি বসবেন বা ট্রিটমেন্টটা করাবেন, সেটা তো মানে ওরা জিজান লাগিয়ে দেবে তাকে ভালো করার জন্য। আমি তো শুধু একটা হার্বসের নাম বলে দিলাম পূর্ণনবা, যেখানে
কোভিডের সময় পুরো পৃথিবী পাগল ছিল, ঠিক আছে, কি করে আমরা এই সমস্যা থেকে বেরোবো। তখন কিন্তু একটা হার্বসের নাম উঠেছিল, সেটা হচ্ছে আমাদের গুলঞ্চ, ঠিক আছে, গুরুচি। তো এই যে হার্বস একটা, যেটা মানে সবাই স্বীকার করেছে কি হ্যাঁ সেই সময় আমাদের যে ইমিউনিটি পাওয়ারটা লেভেলটাকে ঠিক রাখার জন্য এই হার্বসটা কিন্তু নাম করেছিল। ঠিক ওই রকমই কিডনিকে ভালো রাখার জন্য একটা হার্বসের নাম বলে দিন, সেটা হচ্ছে বুড়িনাওয়া। তাতেই আপনার অনেকটা ভালো হয়ে যাবে, ঠিক না। এবার যদি এনবিপি যদি বলেন তো সে তো ছেড়ে দিন, অনেক রকম দূরের কথা। এই যে এত ডিপলি যে কথাগুলো আমরা সিক্রেটলি নিয়ে যাই, আলোচনা করি, আমার মনে হয় না কি আপনি ডাক্তারকে দেখাতে যান, সে ডাক্তারও আপনাকে হয়তো বুঝিয়ে দেবে, বোঝান কি আমার কিডনি সমস্যা আপনাদের কেন হয়, কিডনি কাজটা কি। রোগী আসলো, রিপোর্ট দেখলো, ওষুধ দিল, দেখুন লেট সি, ওদের একটা ওয়ার্ড থাকে লেট সি, দেখি 1 মাস ওষুধ খেয়ে কি হবে। আরে কি দেখবে লেট সি মানে? আপনার প্রবলেমটা আগে রুগীকে বোঝান। রুগী যদি অর্ধেক রুগী বুঝে যায়, মানুষের দেখুন রোগ থেকে বড় জিনিস হয় না, একটা ডাক্তারের সঙ্গে যদি আলোচনা যদি করা হয়, আর ডাক্তারও যখন ওকে ভরসা দেওয়া হয় যে আপনি ভালো হয়ে যাবেন, 50% লোক তো ওখানে থেকে ভালো হয়ে যায়, ও কনফিডেন্স লেভেলটাই স্ট্রং হয়ে যায়। তো এটা খুব দরকার আছে। তো যেটা বলছিলাম, এনবিপিতে আপনি যে ট্রিটমেন্টটা কীভাবে পান, আমরা কিছু মেডিকেশন দেওয়ার পরই আর কিছু আমাদের ডায়েট চার্ট রয়েছে, সেটা মেনটেন করে দেওয়ার পর আপনি দেখতে পাচ্ছেন কি 1 মাস পরে যখন আপনি রিপোর্টটা করতে পারছেন, আপনার ইউরিয়া ক্রিয়েটিনিনটা কিন্তু নামতে চালু হয়ে গেল, আর হেমোগ্লোবিনটা আপনার বাড়তে চালু হয়ে গেল। এটাই তো আপনার ট্রিটমেন্ট। যখন আপনার হেমোগ্লোবিনটা বাড়ছে, ইউরিয়া ক্রিয়েটিনিনটা যখন নামছে, তার মানে আপনার কিডনি ঠিক মতন ওয়ার্ক করছে। আপনি যে অনুযায়ী জলটা খাচ্ছিলেন, সেই কোয়ান্টিটি অনুযায়ী যদি আপনার ইউরিনটা পাস হতে চালু হয়ে গেলো, প্রবলেম মিটে গেল। পায়ে যে সোয়েলিংটা ছিল, যে শরীরের মধ্যে সোয়েলিংটা ছিল, সেই সোয়েলিংটা আস্তে আস্তে কমে যাচ্ছে। এটা হচ্ছে ট্রিটমেন্ট, ঠিক না। তো এটাতে করতে গেলে কখন হয়, যখন আপনি পার্টিকুলার আপনি ডিজিজের ট্রিটমেন্টটা করেন। এবার পার্টিকুলার আপনি ডিজিজের উপর না কাজ করে আপনি শুধু সিমটমসে চিকিৎসা করে যাবেন, তাহলে কিন্তু হবে না। আর এই যে তার সাথে সাথে যেটা বললাম, সুগার প্রেশারের যে প্রবলেমটা বললাম, আজকে সুগার প্রেশারের জন্য যে আপনি দীর্ঘদিন যে ওষুধটা খাচ্ছেন, তার সাইড ইফেক্ট হবে। এটা বলেছেন 20% আপনার কিডনিটা খারাপ হবে। তো সেই সময় যদি আমরা কেয়ার করতাম, নিজের শরীর পরিচর্যার যত্ন করতাম, আমরা তখনই যদি সুগার প্রেশারকে নিয়ে যদি আমি আয়ুর্বেদ মধ্যে যদি কনভার্ট করে নিতাম, আমার কিডনির সমস্যাই হতো না, ঠিক আছে। তো ব্যাপারটা হচ্ছে কি আপনাকে বুঝতে হবে, নিজেকে বুঝতে হবে, কেউ আপনাকে বোঝানো যাবে না। আপনি আমার প্রোগ্রাম দেখছেন, আপনি অনেকজনের প্রোগ্রাম দেখছেন, আপনি অনেক ডাক্তারের সঙ্গে মিশছেন, যেটা আপনার মন বলবে সেটা আপনি কথাটা শুনবেন। কারণ কি মন থেকে বড় জিনিস কিছু হয় না, ব্রেন থেকে ইউজ করবেন না। আজকে ধরুন আপনাকে আমি একটা কথাটা বললাম, কথা বলার পর আপনি রেগে মাথায় আপনি অন্য কাউকে বললেন, ও আপনাকে বলে দিল, এবার ওর কথা নিয়ে আপনি মাইন্ডের মধ্যে বসে গেলেন, তাতে কি হবে, আপনার ক্ষতি হবে। ওই আমি যে আপনাকে বলেছি সেইটা নিয়ে আপনি কি করবেন, সেটা আপনি দেখুন তো কেন আমাকে বললো, ঠিক আছে, নিজের কথাগুলো যে শেয়ার করলাম, এবার আপনি কি করবেন, সেটাকে নিয়ে যদি মেনে নেবেন, ঠিক আছে, কি হ্যাঁ না ডাক্তারবাবু যখন বলেছে নিশ্চয়ই ভালো জন্য বলেছে, এই কথাটা যখন আপনি মেনে নেবেন, দেখবেন ডাক্তারবাবু কোনোদিনই আপনার ক্ষতি চাইবে না, সবসময় চাইবে কি আপনার ভালো হোক, ঠিক আছে। তো কিডনি ফাংশনের মধ্যে আমরা কি বলি, আমরা খাওয়ার মধ্যে বলি পটল, ঝিঙে, লাউ। আপনাকে হাই প্রোটিন খাওয়াটাকে বন্ধ করতে হবে। প্রোটিন খাওয়া যদি আপনি বেশি নেন, তাহলে কিডনিকে কিন্তু ওয়ার্ক করতে হচ্ছে, কিডনি কিন্তু আপনার কাজ করছে না, তার মধ্যে আপনি খাচ্ছেন হাই প্রোটিন, সেটা থেকে আপনার কাজ হবে। এবার একটু আপনি স্লো দিন, আমি আপনাকে বলবো সব কিছু খাওয়া বাড়াবে, কিন্তু এখন আপনার কিডনি কাজ করছে না, আমি আপনাকে বলবো হাই প্রোটিনটা বন্ধ করে দিন, জলটা ইনটেক আপনি কম করুন, কেন কি আগে কাজ করতে দিন। সামনে ময়লা রয়েছে, এবার ময়লাটাকে আমি সরানোর চেষ্টা করব, নাকি আমি ওখানে পিছন দিকে ধাক্কা মারবো, ঠিক আছে। তো ময়লা যে সরাচ্ছি, এবার আপনি কি করছেন, জল বেশি খাচ্ছেন, প্রোটিন বেশি খাচ্ছেন, ধাক্কা মারছেন, তাহলে হবে না। আগে ময়লাটাকে সরতে দিন। এবার কিডনি যখন আমার ফাংশনটা কাজ করতে চালু হবে, তখন আপনি খাওয়া দাওয়া বাড়াবেন, তখন আপনি জল খেতে চালু করবেন, তাতে আপনার দেখবেন কিডনি কিন্তু ইজিলি স্মুথলি আপনার কাজ হবে, কোনো ডায়ালিসিস করতে হবে না। তো এইটা হচ্ছে এনবিপি ট্রিটমেন্ট করার প্রসেস, যেখানে আপনি কিডনি ফাংশন টেস্ট রিপোর্টগুলোকে ঠিক করতে পারেন। এইবার আমি একটা কথা আজকে বলেছিলাম, যেটা আমাদের প্যারামিটারগুলো, একদম এই যে সোডিয়াম, পটাশিয়াম বা ইউরিয়া ক্রিয়েটিনিন যে বাড়ছে, এটাকে নর্মাল রাখার জন্য একটা আপনাকে বাড়িতেও আপনি করতে পারেন। সেটা পুরোনো দিনের কথা আমি একটা বলে দিই। আমাদের দিদামা বা ঠাকুরমা কি করতো, ধনে পাতার চাটনিটা করতো না। আজকে আমরা ভুলে গেছি, এখন আমরা কি খাচ্ছি, আমরা অন্য চাটনি খাচ্ছি। তো চাটনি যে খাচ্ছি, চাটনির মধ্যে কিন্তু ফাংশন আছে। আগেকার রুগীদের এত রুগী হতো না, এখনকার রুগীদের এখন এত রুগী বাড়ছে কেন? কারণটা হচ্ছে কি, আমাদের লাইফস্টাইলটা, আমাদের খাদ্য জিনিসটা নষ্ট হয়ে গেছে, সব হাইব্রিডে খাওয়া দাওয়া, ইউরিয়া খাদ দিয়ে তৈরি করা জিনিসটা। তার মধ্যে একটা খাবারটা আমি বললাম চাটনিটা, আপনি কি করবেন, ধনে পাতা নিয়ে আসবেন, তার মধ্যে কড়ি পাতা দেবেন,
ঠিক আছে। আর এটা স্বাদ অনুযায়ী আপনি সামান্য যদি লবণ দিতে পারেন, সন্দক লবণটা দিয়ে একটু চাটনি মতন করুন, আর খাওয়ার মধ্যে আপনি ওই চাটনিটাকে ব্যবহার করুন, দেখুন আপনার কিডনি কোনোদিন খারাপ হয় কি হয় না। এটা একটা প্রিকশন বলে দিলাম, কিডনি ফাংশন কোনোদিন আপনার কিন্তু খারাপ হবে না। এই যে প্যারামিটারগুলো যারা যারা বলে না সোডিয়াম ফল করে গেছে, পটাশিয়াম ফল করে গেছে, আমার কিছু করতে কেন আপনি পরেশান রয়েছেন, কতদিন আপনি হসপিটাল নিয়ে যাবেন, নার্সিংহোম নিয়ে যাবেন, কতদিন আপনি ওষুধ খাওয়াবেন, আপনি চাটনি খেতে চালু করুন না, ঠিক না। তাই বললাম না, আমি একটু দুটো এরকম হার্বস বলে দেবো, সেখানে আপনার কাজ হয়ে যাবে। আর ট্রিটমেন্টে তো বললেন এনবিবিতে বাবা আছে সব জায়গায়। কেউ আছেন আমাদের সাথে? নমস্কার। নমস্কার, আমি যাদবপুর বলছি, জবাব হালদার। বলুন কি সমস্যা? মাঝখানে হলো মানে হঠাৎ পা যন্ত্রণা করে, বাঁ দিকটা। পা যন্ত্রণা করছে? হ্যাঁ, মাঝখানে। আচ্ছা। পা যন্ত্রণা করছে তো সেটা তো জানতে হবে পা যন্ত্রণা করছে কেন। এবার আপনি সেটা কোনো চোট লেগেছে কিনা, কোনো অ্যাক্সিডেন্ট রিপোর্ট করতে হবে সেটা। কোনো চোট লাগানো, কোনো অ্যাক্সিডেন্ট হয়নি, হঠাৎ তো বলছি বাঁ দিকে পাটা হাঁটুর নিচ থেকে ব্যথা করছে। না, ব্যথা যখনই আপনার শরীরের মধ্যে যে কোনো, আপনি তাই তাকে বলছি আপনাকে, যে কোনো জায়গায় যখন আপনার শরীরের মধ্যে ব্যথা হয় না, তার মানে এটা বুঝে যান কি এটা আপনার সাইন করছে, ঠিক আছে, আপনাকে নক করছে। এবার আপনার এখান থেকে একটু বড় প্রবলেমটা আসবে। যে কোনো ব্যথা হওয়ার কারণটাই হয় আমাদের ব্লাড সার্কুলেশন, রক্ত সঞ্চয় যদি ঠিক মতো যদি না হয়ে থাকে, কোনো রকম যদি ব্লকেজ হয়ে থাকে, তাহলে কিন্তু ব্যথা হয়। চোট লেগে যাওয়ার পর ব্যথা হয় কেন? কারণ চোট লেগে যাওয়ার পর ওখানে কি হয়, আমাদের রক্ত জমে যায়। রক্ত জমে যাওয়ার পর কেন আমরা আইস ইউজ করি? কারণটা হচ্ছে কি ব্লাড, যাতে রক্ত জমাটটা যে রয়েছে এটা খুলে যায়, ঠিক আছে। এই যে জমাটটা যে হয়ে গেল, নীল যে পড়ে যায়, সেখানেই আপনার কিন্তু ব্যথাটা হয়। তো ঠিক ওই রকমই সিম্পল একদম, আমি বলি না, একদম সিম্পল ভাষায় যদি আপনি রোগীকে যদি বোঝাবেন বা রোগী যদি বোঝার চেষ্টা করে, সে রোগী কিন্তু হবে না। তা আপনার কি হচ্ছে, ব্লাড সার্কুলেশনটা হচ্ছে। যদি যে মানুষরা সবসময় সিটের উপরে বসে আছে, সবসময় পাতলি মানে পাটা ফোল্ড করে বসে আছে, যেখানে ব্লাড সার্কুলেশন ঠিক মতন যদি না হয়ে থাকে, তাহলে কিন্তু ব্যথাটা হবে, ঠিক না। তো আপনাকে করতে হবে, আপনি ব্যায়াম করুন, যোগা করুন। এনবিপিতে এটাও একটা প্লাস পয়েন্ট আছে কি আমরা যে ট্রিটমেন্টটা করি সেখানে মেডিকেশন রয়েছে আমাদের কাছে পঞ্চকর্ম থেরাপিটা রয়েছে, এর সাথে সাথে আমাদের ডায়েটিশিয়ান রয়েছে, তার সাথে সাথে আমাদের একটা যোগাও একটা পার্ট রয়েছে, যেখানে পেশেন্টকে কিছু মেডিসিন না খেয়েও আপনি ট্রিটমেন্ট করতে পারেন। সেখানে আপনার পেনগুলো রিলিজ হয়ে যায়, ঠিক আছে। এই ধরনের যে প্রবলেমগুলো রাইজ হয় না, সেখানে আপনি ওয়ার্কআউট করুন, এক্সারসাইজ করুন, শরীরকে আপনি চর্চা করুন। শরীর চর্চা করলে আপনার কিন্তু সমস্যাগুলো আগামী দিন সমাধান হবে। একদম। আর সত্যিকারের মানুষকে অবশ্যই কিন্তু আপনাকে নির্বাচন করতে হবে। ডাক্তারবাবু যেটা বললেন যে আপনি আশেপাশে অনেক মানুষ কিন্তু দেখতে পাবেন এবং অনেকেই আপনাকে বলবেন যে আপনাকে খুব ভালোবাসে, কিন্তু সত্যি কি আপনাকে ভালোবাসছে, কি সত্যি আপনার কথা ভাবছে, কে সত্যি আপনার জন্য চিন্তা করছে, সেটা কিন্তু বুঝে নেবার একটু প্রয়োজনীয়তা রয়েছে। যদি আপনি বিশ্বাস করেন, ভরসা করেন এনবিপি ইউনানি আয়ুর্বেদ রিসার্চ সেন্টারকে, তাহলে কিন্তু স্ক্রিনে যাচ্ছে আপনাদের জন্য ফোন নাম্বার 9830235527 বা 37। এই দুটি ফোন নাম্বার নোট করুন, ফোন করুন, কথা বলুন। কথা বলবো চট করে আপনার সাথেও। কে আছেন? নমস্কার। হ্যালো, কে বলছেন? আমি জয়ন্ত রায় বলছি, কোন্নগর থেকে। কোন্নগর থেকে। একটু তাড়াতাড়ি বলবেন জয়ন্ত বাবু, কি সমস্যার জন্য ফোন করলেন? আমার সমস্যা হচ্ছে, আমার এই হার্নিয়া হয়েছে আজ 6 মাস। তো ডাক্তারের কাছে গিয়েছিলাম, ডাক্তার বলেছে অপারেশন করতে হবে। তো ডাক্তার বাবু কি অপারেশন ছাড়া একদম এইখান থেকে আমরা উত্তর শুনবো যে হার্নিয়া কি সত্যি অপারেশনের প্রয়োজনীয়তা রয়েছে, না অপারেশন ছাড়াও আমরা ভালো হতে পারি? মডার্ন মেডিসিনের যদি কথা আপনি বলেন, তো হার্নিয়া সমস্যা নিয়ে আপনাকে সার্জারি করতে বলা হয়, কিন্তু সার্জারি করার পর আবার সমস্যাটা আবার হবে। আপনি কতবার সার্জারি করবেন? আজকে দেখুন আপনার যে বয়সটা ছিল, এই বয়সেই জানা যাচ্ছে কি আপনার বয়স কিন্তু কম বয়স নেই, আফটার 60, 60-এর উপরে বয়স। এই বয়সের মধ্যে আপনি যে অপারেশনটা করবেন, আপনার কিন্তু শরীরটা আরো দুর্বল হয়ে যাবে। অপারেশন করার পর কিন্তু আবার করতে হবে। আমি আপনাকে বলবো কোনো অপারেশন করতেই হবে না, ঠিক না। উইদাউট সার্জারি আপনি কিন্তু হার্নিয়াকে ভালো করতে পারেন। যখন আপনার কাছে অপশন রয়েছে যে আমি উইদাউট সার্জারি ভালো করতে পারবো, কেন আমি সব অপারেশন দিকে যাবো, ঠিক না। আমার সামনে চেম্বার রয়েছে বেলুরে, প্রতি সোমবার শুক্রবার ওখানে চেম্বার হয়। আপনি একটু যোগাযোগ করুন হেল্পলাইন নাম্বারে, এসে দেখা করুন। উইদাউট সার্জারি আপনি ভালো হতে পারবেন। এটা খুব বড় একটা মন্ত্র কিন্তু আপনাদের জন্য দিয়ে গেলাম যে উইদাউট সার্জারি আপনারা ভালো হতে পারবেন, অপারেশন ছাড়া ভালো হওয়া সম্ভব, দীর্ঘদিন মেডিসিন না খেয়ে ভালো থাকা সম্ভব, সবটাই সম্ভব যখন আপনারা যোগাযোগ করবেন এনবিপি ইউনানি আয়ুর্বেদ রিসার্চ সেন্টারে। আজকে হাতে সময় একদম দিয়ে অনুষ্ঠান থেকে বিদায় নেব। ধন্যবাদ জানাবো আপনাদের, ধন্যবাদ জানাবো ডাক্তারবাবুকে। নমস্কার।